আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন প্যাট ক্লিনিকের আজকের লাইভে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি গবাদি ও পোষা প্রাণীর যত্ন। আমরা জানি আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কৃষির একটা বড় অনুষঙ্গ, সেটা হচ্ছে গবাদি প্রাণী। গবাদি প্রাণী আমাদের গ্রাম বলি বা ছোট শহর বলি, কম বেশি সব জায়গাতেই আমরা খুঁজে পাই। কারো যদি গবাদি প্রাণী ওইভাবে নাও থাকে, সেক্ষেত্রে আমরা বড় বড় শহরের কথা যদি বলি, সে শহরে গেলেও আমরা অন্তত পেট এনিমেল বা পোষা প্রাণী যেগুলো আমরা বলে থাকি সেটা খুঁজে পাই। সুতরাং আমরা বলতে পারি আমাদের যে দৈনন্দিন জীবন আছে, আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অনুষঙ্গ বা বড় অংশ হচ্ছে এই গবাদি প্রাণী অথবা আমাদের যে পোষা প্রাণী আছে এটা। এখন এই গবাদি প্রাণী বা পোষা প্রাণীর যত্নের বিষয়ে যদি আমরা বলি, প্রথমে গবাদি প্রাণীর কথা বলি। যেহেতু এই গবাদি প্রাণী আমাদের অর্থনীতির চালিকা শক্তির একটা বড় অংশ। তো এই গবাদি প্রাণীর যত্নর কথা যদি বলতে হয়, যারা গবাদি প্রাণী লালন পালন করে তারা অবশ্যই তাদের সাধ্যমতো যত্ন আত্তি করে। এবং গবাদি প্রাণীর ফার্মিং বা আহ, পালনের সিস্টেম অনুসারে যদি যাই আমরা, তো দুই ভাবে মূলত আমরা দেখে থাকি। একটা আমরা ফ্যামিলি ফার্ম যেটা বলি, যে পারিবারিক ভাবে কিছু ফার্ম হয়, সেখানে পরিবারের যারা সদস্য থাকে তারাই হয়তো বা সেগুলো ম্যানেজমেন্ট করে এবং তারাই আহ, এবং সংখ্যাও খুব বেশি বেশি একটা হয় না। তো এইখানে গবাদি প্রাণীর যত্নের বিষয় একরকম হয়, এবং আরেকটা যদি আমরা বলি সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিং। যেটা কমার্শিয়াল ফার্মিং, বাণিজ্যিক ভাবে যে ফার্মিং হয়, সেইখানে গবাদি প্রাণীর যত্নার্থীর বিষয়টা একটু অন্যরকম থাকে। কারণ কমার্শিয়াল ফার্মিং এ আমাদের বিজনেস না বা ব্যবসাটা হচ্ছে মূল উদ্দেশ্য থাকে। আর ফ্যামিলি ফার্মিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা প্রাধান্য দেওয়া হয়ে থাকে, যে ফ্যামিলির মেম্বাররা সেটা টেক কেয়ার করে এবং সেখান থেকে যে রিটার্ন পাওয়া যায় সেটা ফ্যামিলি মেম্বারদের নিজেদের খাবার দাবার জন্য অনেক সময় ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে যদি ফ্যামিলির যে নিড আছে সেটা পূরণ করার পর বাড়তি যদি কিছু থাকে সেটা থেকে বিক্রি করে আমরা সেখান থেকে কিছু টাকা পয়সা রোজগার করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু দেখি আমাদের উদ্দেশ্য অনুসারে, তাহলে আমাদের ফ্যামিলি ফার্ম যেটা আছে সেইখানে যত্নের বিষয়টা একরকম হবে, এবং কমার্শিয়াল যে খামার আছে সেইখানে যত্নের বিষয়টা একরকম হবে। যেহেতু এখানে খরচের বিষয় আছে এবং রিটার্নের বিষয় আছে। এগুলো গবাদি প্রাণীর বিষয়ে। এবার যদি আমরা পোষা প্রাণীর কথা বলি, পোষা প্রাণী আসলে এখানে টাকা পয়সা বা বিজনেস, এখানে এই বিষয়গুলো মুখ্য না। এখানে হচ্ছে যে আমরা আমাদের কম্পেনিয়ন এনিমেল হিসেবে আমাদের শখ মেটানোর জন্য অথবা একাকিত্ব দূর করার জন্য আমরা পোষা প্রাণী লালন পালন করে থাকি, এবং এর যত্নআত্তির বিষয়টা অন্যরকম হয়। তো আমরা এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এবং আপনারা যারা যুক্ত আছেন এবং যারা যুক্ত হবেন, তা আপনাদের যদি এমন কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো এবং আমি যতটা পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব। তো আমাদের সাথে এখন আছে খালিদ হাসান রবিন। আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। রবিন, আশা করি তুমি অনেক ভালো আছো। এবং রবিনের কথা যদি বলি, রবিন কিছুদিন আগে আমাদের অনলাইন প্যাট ক্লিনিকের ইনবক্সে ও একটা মেসেজ করছিল। সেই মেসেজের উত্তর অনুসারে আমি তাকে আহ কিছু চিকিৎসা দেওয়ার বা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি আসলে পরে আর ফিডব্যাকটা জানি না, আমরা রবিনের কাছে শুনতে পারি যে আহ সেই সম্ভবত সেটা বিড়াল ছিল মেবি, সে এখন কেমন আছে এটা আমরা রবিনের কাছে জানতেই পারি। তো রবিন, আশা করি তুমি জানাবা। এবং
একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনারা যদি কেউ চান আপনার মতামত বা আপনার বিভিন্ন আহ, চিন্তাধারা শেয়ার করতে, তাহলে আহ, আপনি আপনার ইচ্ছাটা প্রকাশ করতে পারেন, এবং আমরা আপনাকে লাইভে একসাথে নিয়ে কথা বললে আমরা নিজেরাও অনেক কিছু জানতে পারবো আশা করি। তো রবিনের ক্ষেত্রেও সেটা বললাম, রবিন রবিন যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে আমরা রবিনকে যুক্ত করে রবিনের অনেক কথা শুনতে পারি। এবং রবিন খুব ভালো লিখে, আপনারা যারা হয়তো জানেন না, রবিনদের একটা ব্লগ আছে এবং তাদের একটা পেজ আছে। সেই ব্লগ এবং পেজে তারা বিভিন্ন চমকপ্রদ চমকপ্রদ তথ্য দিয়ে থাকে। আপনারা সেখানে অ্যাড হতে পারেন। এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিড়ালটা এখন সুস্থ, পরিপূর্ণ সুস্থ। শুনে ভালো লাগলো রবিন। এবং সেই বিড়ালের যত্ন ঠিকঠাক ভাবে নিবা, এবং আমি জানি ঠিকঠাক ভাবে নেন আপনি। তো নেয়ার কারণেই বিড়ালটা এত দ্রুত সুস্থ হয়ে গেছে। তো আমাদের সাথে এখন প্রায় 5 জন যুক্ত আছেন। আপনারা আপনাদের যে কোনো ধরনের সমস্যা না থাকলেও, আমি যে বলবো যে সমস্যা না থাকাটাই ভালো, কারণ সমস্যা না থাকাটাই আমরা কামনা করি। সমস্যাবিহীন একটা পৃথিবী আমাদের আসলে কাম্য। তো সমস্যা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরামর্শ যদি থাকে কোনো, সেক্ষেত্রে পরামর্শ অথবা কোনো ধরনের যদি বিষয়ে শেয়ার করতে চান, সেইটা শেয়ার করতে পারেন। এবং আপনারা শেয়ার করলে আমি সেটা নিয়ে কথা বলতে পারি, আমি যতটুকু জানি সেই ক্ষেত্রে কথা বলার একটা অপশন পাওয়া যাবে। তো আমি আমার কথা কন্টিনিউ করি, আপনারা ততক্ষণে যদি আপনাদের কিছু জানানোর থাকে বা বলার থাকে আপনারা বলতে পারেন। যেটা আমি যত্ন আত্তি নিয়ে কথা বলতেছিলাম, যে গবাদি প্রাণীর ক্ষেত্রে আমরা ফ্যামিলি ফার্মিং এবং কমার্শিয়াল ফার্মিং দুটা বিষয় বলতে যাচ্ছিলাম। ওকে, এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমরা সবাই কৃতজ্ঞ। রবিন, আপনাকে আরো অনেক অনেক বেশি ধন্যবাদ যে আহ, আমার মতো একজনের সাথে আপনি এখন অ্যাড আছেন এবং আপনার মতামত গুলো আমাদেরকে জানাচ্ছেন। সেজন্য আমরাও কৃতজ্ঞ, এবং বিশেষ করে আমি কৃতজ্ঞ। হ্যাঁ রবিন, তো যেটা আমি বলতেছিলাম, যে ফ্যামিলি ফার্মিং বলি বা কমার্শিয়াল ফার্মিং বলি, তো দুটো ফার্মিং এর ক্ষেত্রেই গবাদি প্রাণীর যত্নের ক্ষেত্রে কিছু কমন বিষয়, যেমন আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যখন ইন্টার্নশিপ হয়, ইন্টার্নশিপ চলাকালীন সময়ে গাজীপুর, হ্যাঁ, গাজীপুরে আমাদের কিছু দিনে অ্যাটাচমেন্ট ছিল। তো সেইখানে আমরা একদিন ক্লাস করার জন্য বসে আছি। হ্যাঁ, ওখানে প্রায় প্রতিনিয়ত অনেক পেশেন্ট আছে। একদিন একজন বৃদ্ধ মহিলা, তার একটা ছাগল, সে মানে কি বলবো, যে একদম কোলে করে, আমরা যেমন মায়েরা যেমন বাচ্চাদেরকে কোলে করে খুব যত্ন আত্তি করে, যে ঠিক ওইরকম যত্ন করে নিয়ে হাসপাতালে আসলো। হাসপাতালে নিয়ে আসার পর ওইখানে আমাদের ইউএলএ স্যার ছিলেন, জনাব জহিরুল স্যার ছিলেন। তো উনাকে উনি বলতেছিলেন যে স্যার, এরকম এরকম আমার ছাগলটার এরকম প্রবলেম হচ্ছে, ওরকম প্রবলেম হচ্ছে। তো আমি দেখে বা আমরা দেখে আমরা সবাই অনেকটা অবাকই হয়েছিলাম, যে একটা ছাগল একটা মানুষের জন্য, একজন মহিলার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সেই দিন আগে থেকে বুঝতাম, কিন্তু ওই দিন থেকে খুব ভালোভাবে ফিল করি, অনুভব করি, যে আমরা যারা এই যে অনেকে আমাদেরকে বলে গরুর ডাক্তার, ছাগলের ডাক্তার বা এটা, কিন্তু এই গরু ছাগল একজন নিম্ন আয়ের মানুষের জন্য যে কত বড় একটা অবলম্বন, সেটা যদি আপনি না দেখেন, আপনি সেটা কখনোই অনুভব করতে পারবেন না। তো সেই দিন থেকে ফিল করি যে এই মানুষগুলা, এই যে তার একটা ছাগল বা একটা গরু, তার জীবনের যে কত বড় একটা অংশ, এটা মানে আপনি দেখলেই ফিল করবেন, না দেখলে আপনি এটা কখনো ফিল করতে পারবেন না। তো এই কথাটা বলার একটা কারণ হচ্ছে কি, যে আমাদের যারা কৃষকরা আছে তারা কিন্তু তাদের এনিমেলকে খুব বেশি লাভ করে বা খুব বেশি যত্ন নেওয়ার চেষ্টা করে। তো এই যত্নের মধ্যে কিছু গ্যাপ রয়ে যায়, এবং সেই গ্যাপ গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তার আগে আমাদের আরেকজন ভিউয়ার আছেন, তার কমেন্ট পড়ি। রায়ান লাবিব, আহ আসসালামু আলাইকুম ভাই, আমার একটি জিজ্ঞাসা ছিল, একটু যদি বিড়ালে ডিওয়ার্মিং নিয়ে জানাতেন, আমাদের মতো জুনিয়রদের একটু সাহায্য হতো, অশেষ ধন্যবাদ ভাই, শুভকামনা রইল। রায়ান লাবিব, আমি কি বলবো,
এই যে কিছু ভাষা আছে, এই ভাষাগুলো আমি মনে হচ্ছে না খুব বেশি সাপোর্ট করার মতো। কারণ হচ্ছে আহ আমি আমি কিন্তু জানি লাবিব যে তুমি বলবো না আপনি বলবো, আমি কনফিউজ তুমি করে বলি। লাবিব লাবিবের যে এই আপনারা ওই যে একই কথা বলতেছিলাম যে ব্যাটলগের যে মানে ব্লগ এবং ওদের যে পেজ, ওরা ওইখানে যে লিখে, এবং লাবিবার আরেকটা পড়া পড়ছিলাম, লেখা পড়ছিলাম মনে হয় রেবিস নিয়ে, তারপর আরেকটা লেখা পড়ছিলাম হচ্ছে মেবি এই সরি প্রথম যে লেখাটা পড়ছিলাম সেটা ছিল যে জুনোটিক ডিজিজ নিয়ে। এবং এ তো গেল ভেটেনারি মানে নিয়ে লেখা। তাছাড়া আমাদের সমসাময়িক বিষয় নিয়ে, সামাজিক বিষয় নিয়ে যে চিন্তাধারা, এই দুই বিষয়েই লাবিব অনেক বেশি কি বলবো সতর্ক, কনসার্ন। এবং ওর চিন্তাধারা দেখলে আমার নিজেরও মাঝে মাঝে ভালো লাগে, এবং আমি পার্সোনালি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি যে এই চিন্তাধারার বিকাশ উত্তর উত্তর চলুক। এবং সেই বিষয় মানে সেই দিক থেকে আমি বলবো না যে তোমরা বা এই যেখানে রবিন আছে, লাবিব আছে, তোমরা অনেক কিছু জানো। এবং এমনও অনেক বিষয় আছে যেগুলা হয়তোবা তোমাদের সাথে আমি কম জানি। তো জানা না জানার ফ্যাক্টরটা আসলে পার্সন টু পার্সন এটা কিছু কম বেশি হবেই। তবে আমরা ধরে নেই আমরা সবাই অনেক জানি, আমরা আবার সবাই অনেক কিছু জানি না। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করবো রাবিব, তুমি যেটা বলছো সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো তার আগে আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, এটা আমি আমার ছাত্রছাত্রীদের অনেক সময় বলি, এবং আমি যখন আমার এলাকাতে যাই আমি সেখানেও দেখি একটা বিষয় কিরকম। আমার এলাকা হচ্ছে পাহাড়ি এলাকা। সে পাহাড়ি এলাকায় দেখা গেছে যে একদম খুবই অজপাড়াগা, যেটা যে সেখানে অনেক কৃষক আছে। তাদের আহ একটা দুইটা তিনটা চারটা এরকম করে গরু থাকে। তো তারা কি করে যে দুইজন বা তিনজন মিলে, তিনজনের গরু মিলে একটা, দেখা গেলো যে গরুর একটা পাল বলি আমাদের গ্রামের এলাকায় বলি, যেটা ইংরেজিতে যদি বলি আমরা সেটা হার্ড বলবো। একটা হার্ড তৈরি করে নিয়ে তারা বা সকালবেলা কোনো কাজ থাকলে জমিতে হাল চাষ দিয়ে কাজ টাজ করে 10টা 11টার দিকে তারা গরুগুলো নিয়ে পাহাড়ে চলে আসে। পাহাড়ে সারা দিন গ্রেজিং করে, গ্রেজিং করানোর পর সন্ধ্যাবেলা সে তার গরুগুলি নিয়ে বাসায় যায়। দ্যাট মিনস হচ্ছে কি যে তার গরুগুলার পেছনে কিন্তু সে তার সারাটা দিন ব্যয় করতেছে। আমরা যদি শ্রমের দিক থেকে বলি, সে কিন্তু সারা দিন শ্রম দিচ্ছে তার গরুর পিছনে। এখন কথা হচ্ছে সে যে সারা দিন গ্রেজিং করাইলো, দ্যাট মিনস হচ্ছে আমরা যদি বলি আমাদের ভেটেনারি ভাষায় সেটা হচ্ছে কি যে সে রাফেজ খাওয়াইলো। এই রাফেজ খাওয়াই নিয়ে সে বাসায় নিয়ে চলে গেল। বাসায় নিয়ে গিয়ে বড় জোর গ্রাম এলাকায় যেটা করে যে কিছু কুড়া পানি, যেটা বলে আমরা যে বলি যে লবণ পানি, আর তার সাথে কিছু ধানের কুড়া, এই তো এইটুকু খাওয়ায় কি করবে, ঘরে তুলে ফেলবে। তো আমার কথা হচ্ছে যে একজন কৃষক কিন্তু তার পুরোটা দিন তার এনিমেলের পেছনে দিচ্ছেন, পুরো শ্রমটা দিচ্ছেন, খরচও করতেছেন। কিন্তু আমরা যদি এই যে এই নিউট্রিয়েন্টস এর দিক থেকে দেখি, সেই শুধু কি গরুগুলা শুধু কি পাচ্ছে, রাফেজ পাচ্ছে। আমরা জানি যে রুমিনেন্ট যেগুলো আছে, রুমিনেন্ট ছাড়াও যেরকম প্রত্যেকটা এনিমেলেরই একটা ব্যালেন্স ফুড দরকার, ব্যালেন্স ডায়েট দরকার। তো সেই গরুগুলা শুধু রাফেজ পাচ্ছে, কিন্তু কনসেন্ট্রেটটা যেটা দরকার সেটা সে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। এবং আলটিমেটলি যেটা দেখা যায়, গরুগুলা আমি দেখি আমার বাড়ির পাশ দিয়ে নিয়ে আসা যাওয়া করে, তো যে হেলথ কন্ডিশন খুবই খারাপ। তার মানে হচ্ছে কি সে কিন্তু যত্নাতি পুরো নিচ্ছে, খরচও করার চেষ্টা করতেছে, সময়ও দিচ্ছে, পরিশ্রমও করতেছে। গ্যাপটা রয়ে গেছে কিছু তথ্যগত, মানে যে গ্যাপ, সে অনেক কিছু জানে না। এবং আমি মনে করি এটা আমাদের মতো, আমরা যারা এটা নিয়ে পড়াশোনা করি, আমরা যারা শিক্ষিত, তো এটা আমি মনে করি এটা আমাদের একটা ব্যর্থতা যে এই তথ্যগুলো আমরা এই প্রান্তিক পর্যায়ে কৃষক পর্যন্ত এটা পৌঁছাতে পারতেছি না। তো এটা আমি আমার নিজেরও ব্যর্থতা মনে করি অনেক সময়। তো এই যে এই গ্যাপটা পূরণ করা দরকার। আমি যে বলতেছি গবাদি প্রাণী এবং পোষা প্রাণীর যত্নের বিষয়ে, এই গ্যাপটা আমাদের পূরণ করা দরকার। এবং এই গ্যাপ পূরণের ক্ষেত্রে শুধু যে খাবারের বিষয়ে তা না, এখানে আরো কয়েকটা বিষয় আছে। আমি মনে করি লাবিব এবং রবিন আমার সাথে একমত হবা। সেটা হচ্ছে যে দুইটা বিষয়, একটা হচ্ছে কৃমি এনথেলমেন্টিক এবং আরেকটা বিষয় হচ্ছে টিকার বিষয়। যেমন মাঝে মাঝে আমি বাড়িতে গেলে অনেকে আসে যে বাবা, হ্যাঁ তুমি তো এই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভেটেনারিতে পড়ছো, তা আমার ছাগলটার এই প্রবলেম বা গরুটার এই প্রবলেম। তা আমি যত্ন সহকারে সেটা হ্যান্ডেল করার চেষ্টা করি আমার সাধ্য মতো। তো এবং সে চিকিৎসা দেওয়ার পর
তাকে যখন পরামর্শ দেই যে আপনি আপনার গরুকে বা ছাগলকে টিকা দিবেন, তো ওনারা না এমন ভাবে আমার দিকে তাকায়, আমি বললাম যে কি টিকা? বলছে হ্যাঁ, হ্যাঁ কাকা বা হ্যাঁ দাদা। বলছে কি গরু ছাগলেরও কি টিকা দেয়? মানে এই যে একটা বিষয় যে তারা জানেই না যে এনিমেলকে টিকা দেওয়া যায় এবং এই রোগগুলা টিকা দিয়ে প্রিভেনশন করা যায়। হ্যাঁ, আস্তে আস্তে দিন দিন অনেকেই জানতেছে, কিন্তু আমি আমার গ্রামের কথা বললাম, আমার গ্রামটা খুবই একদম ব্যাকওয়ার্ড একটা গ্রাম। তো সেইখানে আমি এই জিনিসটা দেখছি, তার মানে কি এখানেও একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও আমাদের পূরণ করা দরকার। আরেকটা যেটা আমরা কমনলি ফার্মারদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে অ্যানথেলমেন্টিক। 3 মাস বা 4 মাস পর পর এনিমেলকে অ্যানথেলমেন্টিক খাওয়ানো, কৃমির ওষুধ খাওয়ানো। এই বিষয়টা অনেকেই জানে না। এই যে কিছু সামান্য বিষয়ে, সিম্পল বিষয়ে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটা এনিমেলের হেলথের উপর খুব বেশি প্রভাব ফেলে। ভ্যাকসিন বা টিকা বলেন, অ্যানথেলমেন্টিক বা কৃমির ওষুধ বলেন, আরেকটা হচ্ছে খাবার দাবার। আমি মনে করি, আমার স্বল্প জ্ঞানে যেটুকু মনে হয়, যে এই তিনটা বিষয়ে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করা জরুরি। এবং এই গ্যাপ পূরণের ক্ষেত্রে আমি মনে করি আমার যারা এই যে লাবিব, খালিদ শো, রবিন শো, আরো যারা এখানে শুনতেছেন, যারা এই বিষয়গুলো জানি বা এসে নিয়ে পড়াশোনা করি, তা আমরা কিন্তু এখন এই যে করোনাকালীন সিচুয়েশনে কিন্তু আমরা যার যার গ্রামের বাড়িতে আছি বা যার যার নিজ বাড়িতে আছি, এবং আমরা আমাদের যে লেজার পিরিয়ড বা যে আমরা অনেকে কিন্তু এখন বোর্ড, কি করব, কিছু করার নাই, সময় কাটতেছে না। তো এই সময়টাতে আমি কিন্তু আমার পাশের যে ভাই আছে, বন্ধু আছে, কাকা আছে, মামা আছে, দূরে যাইতে হবে না। আমরা যদি আমাদের এই পাশের মানুষগুলাকে একটু বোঝানোর চেষ্টা করি, এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করি, আমি মনে করি যে এটা কিন্তু আহ মানে যে গ্যাপ গুলো আস্তে আস্তে পূরণ হবে। হ্যাঁ, আমি এক জাহাঙ্গীর বললে হয়তো বা গ্যাপ একদম পুরো শেষ হয়ে যাবে না, এক লাবিব বললে হয়তো বা শেষ হবে না, বা রবিন বললে হয়তো বা শেষ হবে না, কিন্তু কিছু তো হবে। তো আমার কথাটা হচ্ছে এই। তো এটা আমার যারা কি বলবো, আমার জুনিয়র যারা আছে বা আমার ক্লাসমেট যারা আছে বা আমার ছাত্রছাত্রী যারা আছে, আমি তাদেরকে সব মানে বলার চেষ্টা করব, খুব অনুরোধ করব যে আমরা যেন এটা একটু ট্রাই করি। তো অন্তত এই গ্যাপটা কিন্তু আমরা পূরণ করতে পারি। আমি মনে করি একজন ভেটেরিনারিয়ান হিসেবে বা একজন একটা টেকনিক্যাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু দায়বদ্ধ। আমি মনে করি আমরা দায়বদ্ধ আমাদের জনগণের প্রতি, আমাদের সাধারণ মানুষের প্রতি, আমার কৃষকদের প্রতি। আমরা কিন্তু এটা চাইলেই এটা নিয়ে কাজ করতে পারি। তো সবার প্রতি আমার এই অনুরোধটা থাকবে। তো এর মাঝখানে রবিন কমেন্ট করছে, রবিনের কমেন্ট পড়ি যে আমার টপিকস এর বাইরে একটা প্রশ্ন ছিল, ভেটেরিনারিকে প্যাশন হিসেবে নিলে এটা শোনার পর অনেকেই ভালো দৃষ্টিতে দেখে না, বরং আরো এভাবে বলে অনার্স শেষ হলে সেক্টরে থাকার মতো মানসিকতা থাকে না। এটা কেন হয় ভাই? বা কথাটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ রবিন, আমি এটা নিয়ে কথা বলতেছি। লাবিবের আরেকটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে জি ভাই, বেশিরভাগ সময় এই দুই ক্ষেত্রে কৃষক অবহেলা করে যতটা জানি। হ্যাঁ লাবিব, আমি এটা এটা আমি খুব আমার কাছে কেমন যেন মনে হয়, আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে এটুকুতে মনে হয় আমি এটা ফিল করি। কারণ হচ্ছে যে নিউট্রিশন এবং নিউট্রিয়েন্টস এর বিষয়টা, এই বিষয়টা কৃষককে জানানো উচিত। এমন অনেক আছে, আমি আমি আমার এক ফুপাকে দেখছি, উনি কি করেন, ওনার একটা হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস ব্রেড একটা ক্যাটেল আছে, সেই ক্যাটেলকে সে হুইট ব্রান খাওয়ায়, এবং বাজার থেকে সে শুধু হুইট ব্রান কিনে নিয়ে আসে। এখন কথা হচ্ছে হুইট ব্রানে পাবে কি বড় জোর কার্বোহাইড্রেট? এইটা তো আমরা ওই যে চাল খুদ দিলেও হয়। তো উনি কিন্তু এই হুইট ব্রানের পেছনে কিন্তু ঠিকই টাকা খরচ করতেছেন, কিন্তু উনি যদি এই শুধু হুইট ব্রান না দিয়ে সেখানে যদি প্রোটিনের কিছু সোর্স থাকে, কিছু ভিটামিনের সোর্স থাকে, কিছু মিনারেলস এর সোর্স থাকে, কিছু ফ্যাট জাতীয় খাবার থাকে, তাহলে কিন্তু একটা ব্যালেন্স ডায়েট তৈরি হয়। এবং তার যে খরচটা হচ্ছে, খরচটা কিন্তু ফুলফিল মানে সম্পূর্ণ কাজে লাগে, যেটাকে আমরা বলি ইউটিলাইজ হয়। তো এই যে গ্যাপ গুলা, এই গ্যাপ গুলা কিন্তু আমরা চাইলে পূরণ করতে পারি। যাই হোক লাবিব, ধন্যবাদ। এবার রবিনের কথা আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ভেটেরিনারিকে প্যাশন হিসেবে নিলে এটা শোনার পর অনেকে ভালো দৃষ্টিতে দেখে না। আসলে রবিন, কি বলবো, আমার এ পর্যন্তর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করি। আমার অনেক ফ্রেন্ড এখন অনেক জায়গাতেই প্রতিষ্ঠিত বলতে বলা যায়, তারা বিভিন্ন ধরনের কাজ নিয়ে ব্যস্ত। তো প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে যখন কথা হয়, প্রত্যেকের মাঝখানে দেখি কিছু না কিছু হতাশা আছে। হ্যাঁ, যে গভর্নমেন্ট জব করতেছে, যে প্রাইভেট জব করতেছে, হ্যাঁ আমাদের দেশে তো এই দুইটাই আপাতত মানে বলা যায়। এবং আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা রিসার্চ নিয়ে কাজ করে, রিসার্চার হতে চাইছিল, সে রিসার্চ নিয়ে। তো প্রত্যেকের সাথে যখন কথা হয়, কিছু না কিছু আমি দেখি যে তাদের মাঝখানে হতাশা কাজ করে। তো রবিন, বিষয়টা হচ্ছে কি, তুমি যেইটাকেই প্যাশন হিসেবে নাও না কেন,
প্রত্যেকটা সেক্টরেরই কিছু না কিছু তোমার মেরিট মেরিট তো থাকে, ডিমেরিট থাকেই, মেরিট ডিমেরিট থাকে থাকবে, ঠিক আছে। এবং ভেটেনারি পেশাটাকে ওই যে আমাদের স্যারদের সাথে যখন কথা হতো বা আমার সিনিয়রদের সাথে যখন কথা হতো, যে একটা সময় ছিল যে যে পাত্র যদি হয়তো ভেটেনারিয়ান হয়তো কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না, সে সময়টা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু দিন বদলে গেছে, তো অনেকটাই চেঞ্জ হয়েছে। তবে তুমি যেটা বললা যে এটাকে প্যাশন হিসেবে নিলে অনেকে, আরেকটা কথা বলে যে তুমি যখন সেক্টরে আসবা বা ফিল্ডে আসবা তখন আহ মানে দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। এটা আমি মনে করি না যে শুধুমাত্র ভেটেনারি ক্ষেত্রে প্রযোজ্য। আমার মনে হয় এটা কম বেশি অনেক সেক্টরের সাথে, আমি বাকি সেক্টর সম্পর্কে খুব জানি না, তবে আমার অভিজ্ঞতায় যতটুকু আমি জানি সেটুকু নিয়েই তোমার সাথে কথা বলতেছি, যে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কিছু ডিমেরিটস আছে, এটা থাকবে। এখন কোনো একটা পেশা তোমার গ্রহণ করার পর বা সেটা নিয়ে সামনে আগানোর যে চিন্তাধারা, সেটা যদি তুমি নিজে থেকে নাও বা সিদ্ধান্ত গ্রহণ করো, আমি যদি বলি, সেই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি সেটা করে কতটুকু নিজে স্যাটিসফাইড। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় কথা, রবিন। তুমি সেটাকে কতটুকু এনজয় করো, ঠিক আছে, তুমি নিজে সেটাতে কতটুকু তৃপ্ত, এই বিষয়টা আগে দেখতে হবে। এটা যদি থাকে দেন আমি বলি যে দেন এভরিথিং ইজ ওকে। কারণ হচ্ছে আহ আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানে তুমি যদি জিপিএ নিয়ে বলি, তোমার যদি জিপিএ 3 থাকে, সমাজ বলবে ইস 3.5 পাইলা না কেন। 3.5 পাইলে সমাজ বলবে ইস 3.75 পাইলা না কেন। 3.75 পাইলে কবে যে ইস 3.9 কেন পাও নাই। তো 3.9 পাইলে 4 কেন পাও নাই। 4 পাওয়ার পরেও কথা আছে, সেটা আমি আর না বলি। বুঝছো লাভি মানে রবিন? তো এটা হচ্ছে আমাদের সোসাইটি। সুতরাং এটা নিয়ে তুমি সোসাইটিকে বা তোমার আশপাশকে তুমি কখনো স্যাটিসফাই করতে পারবে না। দ্যাটস ওয়াই বেস্ট ওয়ে হচ্ছে যে নিজে নিজে যেটাতে স্যাটিসফাই আছো সেটা নিয়ে কাজ করো। দেখবা যে সবকিছু খুব ভালো থাকবে। এবং আমি তোমাদের লেখা থেকে যেটা আমার কাছে মনে হয়, আমি রবিনের লেখা দেখি, লাইব্রেরির লেখা দেখি, তারপরে আরো জোকার দুদায় আছে, ও লেখা, ওটাও দেখি। সেটা হচ্ছে কি যে তোমরা প্রফেশনটাকে বা ভেটেরিনারিটাকে যেইভাবে গ্রহণ করছো, এইভাবে মানে আত্মিক ভাবে না নিলে এত সুন্দর করে বা এত দরদ দিয়ে লেখা যায় না। আমি এটা ফিল করি এবং এটাকে মানে নিজের মাঝখানে লালন করো। এবং আমার কথা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের সেক্টরের পরিবর্তন আসতেছে। এই যে রিসেন্টলি যে অর্গানোগ্রাম হলো, পরিবর্তন, তা আরো কিছু পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের কাণ্ডারি তোমরাই হও, তোমরাই পরিবর্তনটা নিয়ে আসো। সুতরাং এই নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এবং এ নিয়ে কাজ করার অপশন বেশি। আমি তো মাঝে মাঝে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি, যেমন ধরো যে একটা T20 ম্যাচ হচ্ছে, সেটার লাস্ট উইকেটে তুমি সচিন টেন্ডুলকারকে নামায় দিলা। হ্যাঁ, সচিন টেন্ডুলকার ওইখানে মানে সরি লাস্ট ওভারে, মানে এটা নর্মালি হওয়ার কথা না, আমরা ধরে নিলাম তুমি তাকে লাস্ট ওভারে নামাই দিলা ফিল্ডে, T20 লাস্ট ওভার। সে বড় জোর কয় রান করবে বলো? সে বড় জোর কি 6 বলে 6টা ছক্কা মারলে 636 রান করবে? 36 রানের বেশি তো সে তো করতে পারবে না। কিন্তু তার কিন্তু সম্ভাবনা প্রচুর ছিল, সে কিন্তু খুব ভালো মানের ব্যাটসম্যান। কিন্তু কথা হচ্ছে তার ওইখানে স্কোপ নাই, 6টা বলের বেশি সে পাবে না। তার মানে ওইখানে বেশি কিছু করার স্কোপ নাই। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে হ্যাঁ, অনেকে বলে আমাদের ভেটেরিনারি সেক্টর এখনো অনেক অনগ্রসর। দ্যাট মিন্স কি এখানে কাজ করার স্কোপ আছে, অনেক কাজ করার স্কোপ আছে। সো এই স্কোপ গুলাকে কাজে লাগাইতে হবে। আমি এইভাবেই ভাবার চেষ্টা করি। আমি কতটুকু করতে পারছি জানি না বা কতটুকু পারবো জানি না, বাট আমাদের দিন প্রায় শেষ হয়ে আসতেছে, সামনে তোমাদের দিন। তোমরা সামনে আগাবা এবং আমাদের প্রফেশনকে সামনে আগায় নিয়ে যাবা। সুতরাং রবিন, আমি মনে করি এই যে কমেন্টটা, এটা একসময় ভ্যালুলেস হবে এবং সেটা প্রমাণ করবে হচ্ছে তোমরা। এবং সেই দায়িত্ব তোমাদের। আর পাশে বা সাথে বা পেছনে যেটাই বলো, আমাদের বা আমাদের যতটুকু সাধ্য আছে তোমাদের সাথে থাকবো। সাধ্য খুব বেশি নাই, তবে যতটুকু আছে সেটুকু দিয়ে আমরা চেষ্টা করব। ঠিক আছে? আমার মনে হয় রবিন, তুমি মানে কি বুঝাইতে চাচ্ছি সেটা তুমি মনে হয় বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তারপর সুদীপ্ত জয় বলছে কোয়াকদের কথা বেশি গুরুত্ব দে ভাই। শোনো, এইখানেও এক ওই যে তোমরা মানে পড়বা আমি জানি না,
পড়ছো কিনা, এক্সটেনশনের কিছু কোর্স আছে, এগ্রিকালচারাল এক্সটেনশন, আমরা লাইভ স্টক এক্সটেনশনের আমাদের একটা কোর্স আছে। এই এক্সটেনশনের কাজ হচ্ছে কি, তোমার যে টেকনোলজিটা আছে সেই টেকনোলজিটা তোমার কৃষককে দিতে হবে। এখন ওই যে তুমি যেটা বললা যে কোয়াকদের কথায় তারা বেশি গুরুত্ব দেয়, এখন একজন কৃষক তার যে পুরা জীবদ্দশায়, আমি বলবো জীবদ্দশায় মানে তার ফার্মিং অবস্থায়, সে ফার্ম শুরু করা থেকে শেষ করা পর্যন্ত আমাদের উপজেলায় এখন পর্যন্ত একজন ভেটেরিনারি সার্জনকে কিন্তু খুব বেশি পায় না, কাছে পায় না বা পাশে পায় না। পাশে পায় কাকে জানো? এই কোয়াক গুলাকে পাশে পায় শুরু থেকে। এখন এর মানে যে আমাদের ভেটেরিনারি সার্জনরা সেবা দেয় না? অবশ্যই তারা সেবা দেয় এবং তাদের হার্ট এন্ড সোল তারা চেষ্টা করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের জনবলের যে সংকট, জনবলের সংকটের জন্য এইখানে হচ্ছে মূল বিষয়টা সুদীপ্ত, যে তারা কেন শুনে তাদের কথা, কারণ তাদেরকে তারা পাশে পায়। এখন কথা হচ্ছে যে তুমি কার কথা শুনবা? যে ফ্রেন্ডটা তোমার সারাক্ষণ পাশে থাকে তার কথাই শুনবা। তো এই কারণে তারা কিন্তু কোয়াকদের কথা গুরুত্ব দেয়। এখন প্রশ্ন যে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে কিভাবে? বের হয়ে আসতে হবে এই কৃষকদের আহ আমাদের কথাতে, আমরা যারা আছি আমাদের কথার প্রতি তাদের আস্থা তৈরি করতে হবে, এবং সেই দায়িত্বটা আমাদেরই। ঠিক আছে? তো এটা কৃষকের ভুল না। কৃষককে বা ফার্মারকে মোটিভেট করতে হবে, বুঝাইতে হবে যে এটা কেন দরকার। আরেকটা বড় বিষয় তো জানোই যে আমরা নতুন নতুন যে কোনো বিষয়কে সহজে গ্রহণ করতে ভয় পাই। ঠিক আছে? অনলাইনের ক্লাসের কথাই বলো, একটা সময় অনেক জোর প্রতিবাদ ছিল হয়তো বা অনেকেরই। হ্যাঁ, তাদের অনেকের যুক্তিও ছিল যে হ্যাঁ, অনলাইন ক্লাস হয়তো বা কতটুকু ফ্রুটফুল হবে, কি আদৌ কতটুকু কাজে লাগবে। কিন্তু একটা পর্যায়ে কিন্তু পরিস্থিতির কারণে আস্তে আস্তে আমরা এটা মেনে নিই। অথবা আমরা যদি শুরুর দিকে যাই, তোমরা জানছো শুনছো কিনা বা আমাদের স্যাররা আমাদের বলছেন, সেটা হচ্ছে আমাদের দেশে প্রথম যখন ব্রয়লার আসলো, এই ব্রয়লার মানুষ খাইতে চাইতো না, কেউ খাইতে চাইতো না, খাইতেই চাইতো না। কিন্তু এখন একটু এখনকার কথা ভাবো, হ্যাঁ, লোয়ার ক্লাস বা মিডিল ক্লাস, মানে অথবা আমাদের ইউনিভার্সিটির হলের কথা যদি বলি বা মেস গুলার কথা ভাবো, কোনো ইউনিভার্সিটি হল, কোনো মেস, এগুলা কি ব্রয়লার ছাড়া এখন চিন্তা করা যায়? চিন্তা করাই যায় না। দ্যাট মিনস আলটিমেটলি কিন্তু মানুষ টেকনোলজি বা যে কোনো ধরনের ইনোভেশন গ্রহণ করে, কিন্তু গ্রহণ করাইতে হবে মানুষকে। ঠিক আছে? গ্রহণ করাইতে হবে। সো এই বিষয়গুলাও আমাদের কথাও যেন শুনে কৃষকরা, সেইটার পেছনে আমাদেরকে শ্রম দিতে হবে, এবং এই দায়িত্বটাও আমাদেরই। থ্যাংক ইউ সুজিত, আমি মনে করি যে কিছুটা হলেও বোঝাইতে পারছি। তারপর রবিন বলছে যে জি ভাই, আমার প্রশ্নটার উত্তর আমি পেয়েছি, ধন্যবাদ ভাই। আমিও চাই কথাটা যেন ভ্যালু একসময় না থাকে। হ্যাঁ রবিন, আমরা সেটা চাই, মনে প্রাণে চাই যে এই কথার পরিবর্তন আসবে। এবং আমরা, আমি নিজে আমার প্রফেশন নিয়ে প্রাউড ফিল করি, আমি এই সেক্টরে থেকে নিজেও প্রাউড ফিল করি, এবং আমরা যারা ভবিষ্যতে তোমরা আসবা বা আরো পরপর অনেক জেনারেশন আসবে, সবাই যেন এটা নিয়ে প্রাউড ফিল করে, এবং প্রাউড ফিল করা উচিত, এমন একটা পরিস্থিতিতে যাওয়া উচিত। ওকে জিন্না, মোহাম্মদ আলী জিন্না স্যার, আমাদের এলাকায় মানুষের ঘাসের সংকট, কিন্তু তারা ঘাস চাষ করা একদমই রাজি না বা এ সম্পর্কে তেমন কিছু জানে না স্যার। স্যার তাদেরকে আমি কিভাবে ঘাস চাষ করায় মোটিভেট করতে পারি? যা হোক, এখানে অনেকেই উপস্থিত আছে, লাবিব আছে, সুদীপ্ত, জয়, রবিন, তার সাথে আমি এস কে মোহাম্মদ আলী জিন্নার পরিচয়টা একটু দিতে চাই। এস কে মোহাম্মদ আলী জিন্না আমাদের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আহ, আহ, 15তম ব্যাচের ছাত্র। জিন্না, এবার কিন্তু আমি ভুল করি নাই, ওইবার কিন্তু ভুল হয়েছিল, এবার ভুল হয় নাই, 15তম ব্যাচের। এবং ওর একটা বড় বিষয় হচ্ছে যে ও, ওর বাসায় ওর হাঁসের খামার আছে, ওর মেবি মালটা মালটা মালটার বাগান আছে, এবং সে পড়াশোনার পাশাপাশি যে ফার্মিং গুলো এত সুন্দরভাবে করতেছে, তার কিছু ভিডিও চিত্র আমি দেখছি এবং দেখে আমার খুবই ভালো লাগে, বা এবং আমি খুবই প্রাউড ফিল করি চিন্নাকে নিয়ে, যে না, সে যা শিখতেছে বা যা শিখছে সেটা খুব প্রাউডলি সে সেটা কাজে লাগাচ্ছে বা অ্যাপ্লাই করছে। এবং এরকম আরো যদি অনেকে আগায় আসে, আমি মনে করি যে আমাদের ফিল্ড লেভেলে আমাদের লাইভ স্টকের, ঠিক আছে, আমাদের এগ্রিকালচারের যে সুনাম বা সুখ্যাতি সেটা আসবে। এবং এরকম শিক্ষিত মানুষরা বা আমরা যারা শিক্ষিত, আমরা যদি ফার্মিং এ আসি, আমরা যদি প্রোডাকশনে আসি, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের যে প্রোডাকশনের লেভেল এটা আরো অনেক গুণ বেড়ে যাবে।
ওকে, ধন্যবাদ জিন্না। জিন্না যেটা বলতেছো যে ঘাস চাষের বিষয়ে কিভাবে মোটিভেট করা যায়, আসলে তোমাকে দেখতে হবে যে তাদের, আমি যে কিছুক্ষণ আগে বলছি যে আমাদের ফার্মিং আমরা দুই ধরনের বলি। একটাকে আমরা বলতেছি ফ্যামিলি ফার্মিং, কমার্শিয়াল ফার্মিং। এখন ফ্যামিলি ফার্মিং এর ক্ষেত্রে অনেকেই এই ঘাস চাষের বিষয়ে আসতে চায় না, বা অনেকে এটাকে প্রয়োজন মনে করে না। কারণ আসলে টাকা পয়সার বিষয়ে না আসা পর্যন্ত বাঙালি কেন, যে কোনো মানুষই মনে হয় কোনো কিছু গুরুত্ব দিতে চায় না, যখনই টাকার গন্ধ পায় তখনই। সুতরাং জিনা, এখানে তোমাকে দেখতে হবে যে কোন মানুষগুলো আসলে তারা কমার্শিয়ালি ফার্মিং করতেছে বা করতে চায়, আর কারা আসলে শুধুমাত্র ফ্যামিলি ফার্মিং বা নিজেদের পারিবারিক যে খামার, হ্যাঁ, এটা করতেছে। তো এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, আমার যেটা মনে হয় যে। এবং তারা যদি কমার্শিয়াল ফার্মিং এ থাকে, তাহলে কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে তাকে যে জিনিসটা বোঝানো লাগবে বা বুঝাইতে হবে, যেটা আমি তোমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করছি, যে আমরা যেন এনিমেল, হ্যাঁ, লিভিং বিইং আমরা যেন, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ব্যালেন্স ডায়েট দরকার। হ্যাঁ, আমাদের কি বলে, মেনটেনেন্সের জন্য এবং প্রোডাকশনের জন্য, দুটোর জন্যই কিন্তু কি দরকার, ব্যালেন্স ডায়েট দরকার। সুতরাং এই জিনিসটা তাকে বুঝাইতে হবে যে ঘাস বা অন্যান্য খাবারের কি গুরুত্ব, এবং চাষ করাটা কেন জরুরি, চাষ করাটা আসলে প্রাপ্যতা অপ্রাপ্যতার উপর নির্ভর করবে। এই জিনিসটা একটু বুঝাইতে হবে তাদেরকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফডার প্রোডাকশন যেটা বলি, ঘাস চাষ, ঘাস চাষের ক্ষেত্রে যে শুধু আমরা এই যে নেপিয়ার পাড়া মানে এগুলা ছাড়াও কিন্তু আমরা কিছু লিগিউম ঘাস চাষ করতে পারি। এবং লিগিউম গুলার নিউট্রিয়েন্ট ভ্যালুর কথা তোমরা অনেকটাই জানো, যে সেখানে আমরা কি বলে যে প্রোটিনের একটা ভালো সোর্স। সুতরাং এই জিনিসগুলো বুঝাইতে হবে চিন্না, যদি পারা যায় একটু জিনিস বুঝাইতে হবে কেন প্রয়োজন। এবং আরেকটা জিনিস তাদেরকে বুঝাইতে পারো, তোমার এলাকাতে বন্যার বা এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না, বা কিছু কিছু সিজনে তো ফিড স্কারসিটি হয়। যেটা আমি বলছিলাম যে তুমি যদি ঘাস চাষ করো, বা একজন কৃষক যদি ঘাস চাষ করে এবং ঘাস চাষ করার পর বাড়তি যে ঘাসগুলা সেগুলো কিন্তু আমরা প্রসেস করতে পারি। হ্যাঁ জিন্না, তোমরা নিজেরাও এই সাইলেজ বানাইছিলা। তোমরা তো জানোই, তুমি আরো ভালো জানবা যে সে কিন্তু তার বাড়তি ঘাসটা সাইলেজ তৈরি করে যদি রেখে দেয় বন্যাকালীন সময়ে, অথবা খরার সময়, অথবা যে কোনো তোমার ন্যাচারাল ডিজাস্টারে, সে কিন্তু সাইলেজটা ব্যবহার করতে পারে। এখন এই সাইলেজ বানাইতে গেলে আমরা যেটাকে বলি সাইলেজ, বেস্ট কোয়ালিটি সাইলেজ পাওয়া যায় মেইজ থেকে, ভুট্টা থেকে। তো এই যে এই ভুট্টা বলো বা এই যে ঘাসগুলো, এগুলো কিন্তু চাষ করতে হবে। সুতরাং সে যদি, একজন কৃষক যদি এটা চাষ করে, চাষ করলে পরে তার বাড়তি যে ঘাসগুলা সে সংরক্ষণ করে রাখতে পারবে, এবং তার যে কোনো ধরনের স্কারসিটিতে সে ব্যবহার করতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জিন্না তুমি বা যারা এখানে উপস্থিত আছো তারা জানো কিনা, বা আপনারা জানেন কিনা, আসলে সরি, এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ থাকতে পারেন, আমি আসলে ওই আমার ছাত্র এবং আমার কিছু জুনিয়র আছে তাদেরকে উল্লেখ করে আসলে তুমি বলতেছি, আসলে তুমি বলাটা আমার ঠিক হচ্ছে না, আপনি বলাই উচিত, কারণ এখানে অনেকে আমার সিনিয়র আছেন। আসলে সরি। যে আপনারা জানেন কিনা যে সাইলেজের কিন্তু একটা বড় বাজার আছে ইদানিং। ঢাকা বা ঢাকার আশেপাশে যে ডেইরি খামার গুলো হয় বা গুড ফার্মিং হয়, সেই সকল খামারে অনেকে কিন্তু সাইলেজ কিনে নেয়। আমি আমাদের একজন স্যার আছেন, ওনার কাছে আমি শুনছি যে রাজশাহী থেকে এরকম অনেকেই সাইলেজ তৈরি করে বিক্রি করে। সুতরাং শুধুমাত্র যে নিজেদের খামারের যে চাহিদা পূরণ সেটা না, আমরা কিন্তু বাণিজ্যিক ভাবেও এই ঘাস চাষ করে সাইলেজ তৈরি করে বিক্রি করতে পারি। তো আমার মনে হয় যে না, তুমি এই দুটা বিষয়ই তাদেরকে সামনে তুলে ধরতে পারো, বুঝাইতে পারো। এবং একবার বললে যে তারা বুঝবে বা শুনবে সেরকম না। যেমন ধরো, তুমি যদি তোমার বাড়িতে এই ঘাস চাষটা শুরু করো, তোমার দেখা দেখি অনেকেই কিন্তু করতে পারে। সুতরাং তোমার একটা গ্রামের বা একটা এলাকার সবাইকেই বুঝাইতে হবে নট নেসেসারি, তুমি যদি অন্তত 5 জন মানুষকে বুঝাইলে, একজন মানুষ যদি বুঝে এবং সে যদি শুরু করে, তারটা দেখা দেখি কিন্তু বাকিরা শুরু করবে বা করতে পারবে, বা মানে একটা পসিবিলিটি আছে। কিন্তু কারণ হচ্ছে আমরা সহজে একটা জিনিস বিশ্বাস করি না, না দেখা পর্যন্ত। সুতরাং কেউ যখন ঘাস চাষ শুরু করবে, দেখবা যে আহ সবাই আশেপাশে শুরু করছে। ওকে, এর মধ্যে আমাদের সাথে আরেকজন ভেটেনারিয়ান যুক্ত হয়েছেন, সে জোকার দুধায়ব, সে খুব ভালো লিখে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ। তোমাদের মতো ছোট ভাই থাকলে ভালো না থেকে থাকা যায় বলো। আপনাকে লাইভে পেয়ে ভালো লাগছে। আপনারা আমাদের ক্যাম্পাসের বড় বড় মাঝে মাঝে এসে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতেন হবে, তাহলে আসলে আমাদের অনেক ধারণা ডেভেলপ হতো আমাদের সেক্টর নিয়ে, উপকার হতো। ধন্যবাদ আপনাকে।
জোহর দুদাব, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, অনলাইন ভ্যাট ক্লিনিকের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কমেন্ট করার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে কি যে আমি বা আমরা যেখানেই থাকি না কেন, আহ সব সময় তোমাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করি, সেটা হোক ভার্চুয়ালি। আসলে রিয়েলি কতটুকু পসিবল হয়, হয় না, সত্যই আসলে পসিবল হয় না। কারণ হচ্ছে আমার মনে পড়ে না যে তোমাদের সাথে কবে লাস্ট দেখা হয়েছিল। তবে ভার্চুয়ালি হোক বা যেভাবে হোক, মেন্টালি হোক, সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করব। আহ আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। হাসানাতুল হক ইমন ভাই, আমার এক ফ্রেন্ড জার্মান শেফার্ড ডগ পালে, খাবার হিসেবে ডিম ভাত গিলা কলিজা মিক্স করে খাওয়ায়। এইসব খাবারে কি ফুল নিউট্রিয়েন্ট পাবে ডগটা, ওর অন্য খাবার খাওয়াতে হবে? এখানে আমি একটু বলি, সেটা যেখানে যে মেনুগুলো বলা হয় বলছেন আপনি, যেটা হচ্ছে যে ডিম ভাত এগুলা করে, যে এখানে আসলে কি ডিমের মধ্যে আমরা মূলত প্রোটিন পাই এবং কুসুম সহ যদি খাওয়াই, কুসুমে কিন্তু কিছু ভিটামিন এবং মিনারেলস থাকে। তার সাথে হচ্ছে গিলা কলিজা, ওকে, সবগুলোই প্রোটিন, এবং কলিজাতে আমরা কিছু প্রোটিন ছাড়াও কিছু ভিটামিন পাইতে পারি। তো উম, বলা যায়, যেহেতু আমরা জানি যে পেট অ্যানিমেল, ডগ ক্যাট, এগুলো হচ্ছে আমাদের মতোই নন রুমিনেন্ট। নন রুমিনেন্টের খাবারে কনসেন্ট্রেটই বেশি থাকবে, এবং ওই হিসেবে ঠিক আছে। তবে তার সাথে সাথে যদি ভিটামিন মিনারেলস, আমার মনে হয় না দরকার আছে, এটা মোটামুটি কন্টিনিউ করলে ওকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সেই ডগের মধ্যে বা তার মাঝে যদি, কুকুরের মাঝে যদি তেমন কোনো সাইন সিমটম কখনো শো না করে, আমার মনে হয় ইটস ওকে, সমস্যা নাই। তবে একটা সাজেশন সবসময় যেটা দেই, এটা সবাই জানে বা আপনারা সবাই জানেন, অথবা না জানলে আমি বারবার বলি যাতে করে সবাই এটা মানার চেষ্টা করে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন। আমরা যারা ডগ কে পেট হিসেবে লালন পালন করি, কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে সে একটা বিড়ালের বাচ্চা, তার পেট অ্যানিমেল, সে গোসল করাচ্ছে, যত্ন করে গোসল করাচ্ছে, গোসল করার টাইমে আঁচড় দিছে। সো যেহেতু তারা অবুঝ, সেহেতু আঁচড় কামড় দিতেই দিতেই পারে। এবং এই আঁচড় কামড় থেকে আমরা জানি যে র্যাবিস হতে পারে, জলাতঙ্ক হতে পারে। তো প্রাণী, আমরা যে প্যাট এনিমেল, আমাদের আপন হলেও এই রোগটা আপন না, এবং র্যাবিস তো আরো আপন না, কারণ র্যাবিস এমন একটা রোগ যেটা একবার হয়ে গেলে মৃত্যু অবধারিত। এটা আমরা অনেকে হয়তো বা জানি, মৃত্যু অবধারিত। সুতরাং এই বিষয়গুলোতে কেয়ারফুল থাকা উচিত। খাবার দাবার, পুষ্টি সবকিছুই ঠিক থাকবে। সাথে আমরা চাইলে প্রি এক্সপোজার ভ্যাকসিন, যেটা আমরা বলে থাকি র্যাবিজের, প্রি এক্সপোজার ভ্যাকসিনটা দিয়ে দেওয়া উচিত। এবং প্রি এক্সপোজার ভ্যাকসিন আমি যতটা জানি যে আমাদের এলআরআই তৈরি হয়, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালীতে তৈরি হয়, এবং এটা প্রাণী সম্পদ যে হাসপাতাল আছে, হাসপাতালের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন। সুতরাং আমার সাজেশন থাকবে, অনুরোধ থাকবে, আপনার যে বাসায় যদি পেট অ্যানিমেল থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার পেট অ্যানিমেলকে ভ্যাকসিনেশনটা করায় নেবেন। সেটা আপনার এনিমেলের জন্য নিরাপদ এবং আপনার জন্য নিরাপদ। শুধু আপনার না, আমি বলবো আপনার পুরো পরিবারের জন্য নিরাপদ। ধন্যবাদ ইমন। এখানে ও রবিন, লাবিব, জোকার দুদেব, তোমরা এখনো যুক্ত আছো কিনা আমি জানি না। যদি যুক্ত থাকো সেক্ষেত্রে আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমরা কোনো একদিন লাইভে তোমাদের সবার সাথে কথা বলতে চাই। এবং স্পেশালি আমার খুবই আগ্রহ এবং আমার খুবই ইচ্ছা, সেটা হচ্ছে ব্যাটলগ নিয়ে জানার ইচ্ছা আমার। এবং আমি মাঝে মাঝেই তোমরা যখন ওখানে শেয়ার করো তোমাদের বিভিন্ন আর্টিকেল গুলো পড়ি, এবং পড়ে খুব ভালো লাগে যে আহ, লেখার যে ধরন, সেখানে যে শুধুমাত্র ইনফরমেশন তা না, লেখার যে স্টার্টিং বা এন্ডিং বা মাঝখানে মাঝখানে যে কথা, খুবই সুন্দর। এবং এই সকল কিছুর পেছনের কি গল্প আছে, সেই গল্প আমরা একদিন লাইভে শুনতে চাই। এবং এটা আমার প্রস্তাব বলতে পারো বা আমার অনুরোধ বলতে পারো। তা আমরা একদিন এই ব্যাটলগের পেছনের গল্প শুনবো, এবং এত এত সুন্দর সুন্দর লেখার পেছনের গল্প শুনবো। আহ আশা করি সেটা আমরা একদিন পারবো, এরকম একদিন লাইভে আমরা সবাই মিলে কথা বলবো। তো আপনারা যারা শুনছেন আমাকে, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু আহ জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। এখানে একটা জিনিস মনে হয় স্কিপ করে ফেলছি আমি।
খালিদ হাসান রবিন। খালিদ হাসান রবিন সে হচ্ছে যে কমার্শিয়াল ফার্মের লাভের অন্তরায় কি কি বিষয়গুলো ভাই উল্লেখ করলে ভালো হতো। ও, কমার্শিয়াল ফার্মের লাভের অন্তরায় যদি আমি বলি, সেক্ষেত্রে অনেক কথা বলা যায়। তবে আমি অল্প কথা একটু বলার চেষ্টা করি যে কমার্শিয়াল ফার্মিং আমাদের দেশে লাভের অন্তরায়ের ক্ষেত্রে যাইতে হবে যে সেটা আসলে কোন ধরনের ফার্মিং। এই ফার্মিং গুলার কারণ কমার্শিয়াল ফার্ম হতে পারে, ক্যাটেল ফার্ম হতে পারে, ক্যাটেল ফার্ম আবার দুই রকমের, ডেইরি ফার্মিং হতে পারে, আমরা বিফ ফেটেনিং ফার্ম হতে পারে। তার সাথে হতে পারে সেটা হচ্ছে যে গোট ফার্ম, ইদানিং শিপ ফার্ম, এবং এই কাজ রাজশাহী অঞ্চলে বা চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আমি আরেকটা জিনিস, আরেকটা আসার সম্ভাবনা দেখি বা নতুন একটা ফার্ম, সেটা হচ্ছে গারল ফার্ম। গারল সম্পর্কে হয়তো অনেক আপনাদের অনেকেরই আইডিয়া আছে। তো এই গারল ফার্মিং হয় এখানে, এইগুলা। তারপরে আরো বাফেলো ফার্মিং হতে পারে। আর একটা বড় যে বিজনেস সেটা হচ্ছে পোল্ট্রি ফার্মিং, লেয়ার ফার্মিং, ব্রয়লার ফার্মিং। যে ফার্মিং ই হোক না কেন, আমি প্রথম দিকে একটু আসি যে কিছু কমন ফ্যাক্ট থাকে যে প্রত্যেকটা ফার্মিং এর ক্ষেত্রে অন্তরায়। সেটা আমার কাছে যেটা মনে হয়, আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে একদিন একটা ফার্ম ভিজিটে গেছিলাম। তাদের ক্যাটেল আছে, আহ তারপর হচ্ছে তাদের গাড়ল আছে, তারপর তাদের শিপ আছে এবং গোট আছে। তো সে মানে এবং তাদেরকে পেয়ারা বাগান আছে। যথেষ্ট বড় একটা প্রজেক্ট বলা যায়। সেই প্রজেক্ট নিয়ে তারা আগাচ্ছে। কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই ক্যাটেল গুলা এবং এই শিপ গোট গুলা যেখানে রাখা হয়েছে, যে হাউজিংটা, ঘরটা, ঘরটাতে আসলে গলত। ঘরটা যে ওনারা তৈরি করছেন, ঘরটা যখন তৈরি করছেন তখনই তারা ভুল ভাবে শুরু করছেন বা ভুল ভাবে এগোচ্ছেন। কারণ আমরা জানি যে একটা খামারের প্রফিটেবিলিটি বা লাভ সেটা নির্ভর করে তার টোটাল ম্যানেজমেন্টের উপর। ঠিক আছে? ম্যানেজমেন্টের উপর, ম্যানেজমেন্ট হচ্ছে অনেকটা ফুয়েলের মতো। ঠিক আছে? ফুয়েল যত ভালো কোয়ালিটির হবে, ফুয়েল যত দেওয়া হবে, সেটা থেকে আমরা তত বেশি এনার্জি বলি বা যেটাই বলি, ওরকম আমরা যত বেশি ভালো ম্যানেজমেন্ট দিব তত ভালো আউটকাম পাবো। এবং ম্যানেজমেন্ট যত ভালো হবে বা সিকিউরিটি যত ভালো হবে, খামারের রোগ বালাই তত কম হবে। আর এই একটা খামারের রোগ বালাই যদি হয়, রোগ বালাই হওয়ার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে রোগ বালাই হলে খামারের দুই ভাবে ক্ষতি হয়। কিভাবে? যে প্রথম ক্ষতিটা হচ্ছে যে রোগবালাই হলে ডাক্তারের যে চিকিৎসা বাবদ যে খরচ, সেই খরচটা যাবে, যেটা বাড়তি খরচ যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে রোগবালাই হওয়ার পর দুটা, এনিমেল মারা যেতে পারে, আবার এনিমেল রিকভার করতে পারে। এনিমেল মারা গেলে তো অনেক খরচ, মানে অনেক লস হলো। আর এনিমেল যদি রিকভার করেও দেখা গেছে তার যে প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন কমে যায়। তার মানে এই রোগবালাই, একটা রোগের জন্য কিন্তু কয়েক ভাবে খামারে ক্ষতি হচ্ছে। এখন এই রোগ বালাই কিন্তু প্রিভেনশন করাটা, আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। অবভিয়াসলি প্রিভেনশন করতে হবে রোগ বালাই, এবং এই রোগ বালাই প্রিভেনশন করতে গেলে আমার প্রথম যে আমি মনে করি যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে খামার শুরুর প্রথম দিকের যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে একটা ভালো হাউজিং তৈরি করা, হাউজিং এর বিষয়ে কেয়ারফুল থাকা। আমরা মনে করি যে হ্যাঁ, কোন রকম একটা ঘর তৈরি করলেই হলো, ঘর একটা তৈরি করলাম, ছাগল ভেড়া গরু তুলে ফেললাম, মুরগি তুলে ফেললাম। আমি মনে করি আমাদের কমার্শিয়াল ফার্মিং এর ক্ষেত্রে, প্রফিটেবিলিটির ক্ষেত্রে এটা একটা বড় অন্তরায় আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে কি, যে একটা ভালো হাউজিং না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা ভালো কিছু আউটকাম আশা করতে পারি না। কারণ হাউজিংটা যদি ভালো না হয়, পর্যাপ্ত আলো বাতাস এই জিনিসগুলো যদি না থাকে, ভেন্টিলেশন না থাকে, সব সময় ওখানে যদি ড্যাম্প কন্ডিশন থাকে, না থাকে, মানে শুকনো না হয়, তাহলে কিন্তু এনিমেলের অনেক রোগ বালাই হবে, এবং এই রোগ বালাই থেকে কিন্তু খামারে প্রফিট কমে যাওয়ার একটা অনেক বড় পসিবিলিটি আছে। এটা একটা অন্তরায় আমি বলি। আরো কিছু অন্তরায়, সেটা হচ্ছে যে যে খাবার দাবারের একটা বিষয় থাকেই। অনেকে কমার্শিয়াল ফার্মিং করে এবং মনে করে যে ফার্মিং খুবই সহজ একটা বিষয়, এখানে কারো পরামর্শ নেওয়ার দরকার নাই। কিন্তু এটা একটা ভুল ধারণা আমি মনে করি। অনেকেই, যারা আপনারা খামার করেন বা করবেন ভাববেন, যদি করতে চান কখনো, আমার মনে হয় একজন যাতে আমি কনসালটেন্ট বলি, যারা বিজ্ঞ আছে, যারা বিশেষজ্ঞ আছে, অথবা যারা জানে বিষয়গুলা, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে একদম শুরু থেকে পরামর্শ নিয়ে শুরু করা উচিত। তাহলে আমি মনে করি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে আগানো যাবে। সেটা হতে পারে ব্রিড সিলেকশন, সেটা হতে পারে সাইট সিলেকশন। হাউজিং এর ক্ষেত্রে কিন্তু সাইট সিলেকশন একটা বড় বিষয়। এই সাইট সিলেকশন, ব্রিড সিলেকশন, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন, এই প্রত্যেকটা বিষয় শুরু থেকে যদি একজন খামারি বা একজন যে কমার্শিয়াল খামার করতে চায়, সে যদি শুরু থেকে যদি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কনসার্ন থাকে, তাহলে আমি মনে করি যে খামারে তার লাভটা হবে, বা তাকে পেছনে ফিরে তাকাইতে হবে না।
তো এই বিষয়গুলো আমি মনে করি যে মূল কনসার্ন। আর বাকি যদি আমি বলতে যাই তাহলে স্পেসিফিক্যালি এক একটা ক্ষেত্রে এক একটা আসবে। যেমন ডেইরি খামারের ক্ষেত্রে যদি আমরা বলি যে ডেইরি ক্যাটেল বা এদের যে খাবার দাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এইখানে হচ্ছে যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রজনন, ব্রিডিং, হ্যাঁ, রেকর্ড কিপিং, অনেক বিষয়। তারপর হচ্ছে পোল্ট্রি ফার্মিং এ যদি আমরা যদি ইয়ের কথা বলি, যে ব্রুডিং, বিষয়টা আমাদের খামারি লেভেলে অনেকে হয়তো এটা খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু ব্রুডিংটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা। তারপর হচ্ছে লেয়ার খামারের ক্ষেত্রে লাইটিং, 16 ঘন্টা লাইটিং। তারপর হচ্ছে খাদ্যের মান। হ্যাঁ, পোল্ট্রি খামারে কিন্তু খাদ্যের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা নিউট্রিয়েন্টের একটু 19-20 হলে পরে কিন্তু প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন অনেক এদিক সেদিক হতে পারে। তো এই বিষয়গুলা কনসার্ন থাকা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ডেইরি খামার বা ক্যাটেল ফার্মিং এর ক্ষেত্রে একটা বিষয় জানি কিনা, অনেকে মনে করে যে আমি একটা ক্যাটেল ফার্মিং শুরু করলাম, 1 বছর পরেই তারা প্রচুর পরিমাণে রিটার্ন আশা করে। কিন্তু আমি যতটা জানি সেটা হচ্ছে যে একটা ক্যাটেল ফার্মিং থেকে আমরা যদি রিটার্নে মানে একদম পরিপূর্ণ রিটার্ন বা প্রফিটে যেতে চাই, সেক্ষেত্রে মিনিমাম 2-3 বছর, মিনিমাম 3 বছরের মতো ওয়েট করতে হয়। তারপর থেকে আমরা সকল চ্যানেল থেকে ফিডব্যাক পাওয়া শুরু করি। তো আমি 1 বছর দেখলাম, দেখে আমি হাল ছেড়ে দিলাম, তো এটা আমি মনে করি একটা খারাপ দিক। এটা, এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে আমরা না জেনে শুনে, না বুঝে শুনে বা ভালোভাবে পরামর্শ না নিয়ে খামার শুরুর যে টেন্ডেন্সিটা, সেই কারণে হয়তোবা এমন ধরনের অনেক আহ আহ, আহ, বিভিন্ন বিষয়ে ফেস করি আমরা, বা আমাদের কৃষকরা এইরকম কিছু বিষয় ফেস করে। তো এই বিষয়টাতে আমাদের মনে হয় আহ, সজাগ থাকা উচিত, বা এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত আমাদের। এবং এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে ডিল করি, ভালোভাবে হ্যান্ডেল করি, তাহলে আমার মনে হয় যে আমরা যে কোনো ধরনের খামার করি না কেন, সেই খামার থেকে আমরা লাভের বদলে লোকসানের মুখ দেখবো না। এটা আমি মনে করি আসলে। আশা করি রবিন, তুমি তোমার প্রশ্নের উত্তর কিছুটা হলেও পাইছো। আমি হয়তো বা পুরোটা কভার করতে পারি নাই, আসলে এটা একটা বড় প্রশ্ন। আমি আমার মতো করে চেষ্টা করছি। আমাদের সাথে এখন আছেন 6 জন। আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব বলার জন্য। আচ্ছা, এখানে মনে হয় আমি একটা জিনিস স্কিপ করে ফেলছি, সেটা হচ্ছে এস কে মোহাম্মদ আলী জিন্না। তিনি বলছেন যে স্যার, আমার দেশি মুরগির এবং হাঁস খামার দেখতে প্রতিদিনই 2-1 জন লোক আসে। ইনশাআল্লাহ খুব দ্রুত ঘাস চাষ করে তাদেরকে প্র্যাকটিক্যালি পরামর্শ দিব, দোয়া করবেন। শুনে খুবই ভালো লাগলো জিন্না যে তোমার খামারে পরিদর্শক আসে, এবং পরিদর্শক আসার মতোই একটা খামার তোমার। আমি ভিডিওতে ভার্চুয়ালি যতটুকু দেখছি ততটুকুতে আমার মনে হয়েছে যে আহ আহ দেখার মতোই তোমার খামারটা, দেখার মতোই একটা খামার। এবং অবভিয়াসলি তুমি ঘাস চাষটা শুরু করো। এবং ঘাস, তুমি তো জানো মনে হয় আমাদের যে বর্তমানে ফিল্ড লেভেলে নেপিয়ার, পাকচং, এগুলা খুব বেশি পপুলার। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গেলে তুমি অবশ্যই নেপিয়ারের কাটিং পাবা। সেটা নিয়ে এসে রোপণ করো। তোমার যা যেখানে যেখানে পতিত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় লাগায় রাখবা, ঠিক আছে? এবং সুন্দর করে লাগাবা, ভালোভাবে ম্যানেজমেন্ট করবে, সেটা দেখে যেন আশেপাশের মানুষরা উদ্বুদ্ধ হয়। এবং এই জিনিসগুলো আমাদেরকেই করতে হবে, আমাদের আশপাশের মানুষকে আমাদেরকে জানাইতে হবে। এটা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব তোমরা ভালোভাবে পালন করবা, এটা আমার প্রত্যাশা। এবং সেটা দোয়া করি সবসময়। খালিদ হাসান রবিন, জি ভাই, অনেক তথ্যবহুল আলোচনা হলো আমার প্রশ্ন নিয়ে, ধন্যবাদ। কতটা তথ্যবহুল হয়েছে জানি না রবিন, তবে আমি আমার মতো করে চেষ্টা করছি ব্যাখ্যা দেওয়ার জন্য, বর্ণনা দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে মাত্র যুক্ত হয়েছেন মাহবুব আলম। মাহবুব আলমের প্রশ্ন হচ্ছে যে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। দেশি জাতের মুরগি বড় হতে অনেক সময় লাগে, আবার মাংস কম হয়, দুটি ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যায়? এটা একটা বিশাল প্রশ্ন মাহবুব। এবং এই প্রশ্নটার উত্তর তো আসলে, এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এই প্রশ্ন নিয়ে কাজ করতে হবে।
এই প্রশ্ন নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস এই যে দুইটা প্রবলেম আমরা বলতেছি, দেশি মুরগি মানে বড় হইতে সময় লাগে, দ্যাট মিনস ওজন যে সেটা যে আমাদের ডিজায়ার্ড ওজন হইতে সময় লাগে বেশি, এবং সে কারণে হয়েছে সময় লাগে বড় হতে, সময় লাগে, এবং যতটুকু বড় হয় হওয়ার পরেও মাংস কম পাওয়া যায়। এই দুইটি ক্ষেত্রে উন্নতি করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। এটা নিয়ে গবেষণা ছাড়া উপায় নাই। এটা নিয়ে গবেষণা করতে হবে যে এই দুইটা ক্ষেত্রে কিভাবে আমরা দেশি মুরগির মাংসের যে টেস্ট, সেই টেস্টটাকে বজায় রেখে তাদের গ্রোথটাকে কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে গবেষণা করতে হবে। এবং সেক্ষেত্রে কিছু কিছু জিনিস, যেমন আমরা যে ইদানিং সোনালী দেখি বাজারে, সোনালী আবার অনেকের মতে যেটাকে বলা হয়ে থাকে পাকিস্তানি মুরগি। তো এই সোনালিও কিন্তু ওই একটা ধান্দা থেকেই করা, বা এটা ধান্দা বলা যাবে না, এটা সরি আসলে ওয়ার্ডটা ঠিক হয়নি, এটা আসলে ওই দৃষ্টিকোণ থেকেই করা হয়েছিল সোনালিটা। আমরা জানি যে সোনালি কিভাবে তৈরি হয়েছে। সোনালি আসলে তৈরি হয়েছে ইজিপ্টের একটা চিকেন ব্রিড, যেটা আমরা জানি ফায়োমি। ফায়োমি ছিল ড্যাম মাদার ছিল, আর আরেকটা ব্রিড ছিল রোড আইল্যান্ড রেড। এই দুটাকে ক্রস করে তৈরি করা হয়েছে সোনালি, এবং এই সোনালি কিন্তু একদম দেশি মুরগির মতো টেস্টি না হলেও কিছুটা কাছাকাছি, এবং যারা ব্রয়লারটা দেখে একটু নাক ছিটকায় তারা কিন্তু সোনালির দিকে ধাবিত হয়। তো এই যে সোনালিটা যেমন অনেক ভাবনা চিন্তা করে তৈরি করা হলো যাতে আহ দেশি মুরগির একটা টেস্টও থাকে এবং অল্প দিনে যাতে বড় হয়। তো অনুরূপ ভাবে আমাদেরও উচিত, বা আমরা যারা আছি, বা তোমরা যারা ভবিষ্যতে আমাদের পজিশনে আসবা, বা আমাদের সাথে আরো ভালো ভালো পজিশনে যাবা, বড় বড় রিসার্চার হবা, সেই ক্ষেত্রে এটা নিয়ে কাজ করার একটা অপশন আছে মাহবুব, যে আমাদের এই দেশি মুরগিকে কিভাবে অল্প সময়ে ওজন বাড়ানো যায়, এবং অবশ্যই দেশি মুরগির যে টেস্ট আছে সেই টেস্টটাকে ঠিক রেখে। ধন্যবাদ মাহবুব, তোমার মতামত শেয়ার করার জন্য। ফর্মালি এটা মনে হয় অনলাইন ভেট ক্লিনিকের পেজ থেকে প্রথম লাইভ ছিল, এবং প্রথম লাইভে আমার যারা সিনিয়র আছেন আমি জানি না, আমার যারা জুনিয়র, আমার স্নেহের ছাত্র ছাত্রী, সবাইকে পেয়ে আমি আসলে অনেক আনন্দিত, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারায় নিজেরও ভালো লাগতেছে। এবং এই যে সবার মাঝখানে যে এত চিন্তা ভাবনা আছে আমাদের প্রাণী সম্পদ নিয়ে, আমাদের এগ্রিকালচার নিয়ে, আমাদের দেশ নিয়ে, হ্যাঁ, এই সকল চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ আমি পাইলাম আপনাদের মাঝখানে, সেটা দেখে আমি খুবই আশাবাদী যে আমাদের প্রজন্ম আমরা কতটুকু আমাদের দেশের জন্য করতে পারছি জানি না, বাট আমাদের যে পরবর্তী প্রজন্ম গুলা আসতেছে, আপনারা আপনারা অনেক কিছুই করবেন। আহ এটা নিয়ে ভেবে আমি খুবই আসলে আনন্দিত। তো এইখানে সৌরভ মাহমুদ কমেন্ট করছে, স্যার 3-4 মাসের ফেটেনিং ফার্মের জন্য কেমন বয়সের গরু উপযোগী একটু বলবেন প্লিজ। আচ্ছা, ওকে সৌরভ, আমি বলার চেষ্টা করছি। তারপর জাহিদা জাহিদা আবেদিন মিষ্টি, ধন্যবাদ স্যার এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। ধন্যবাদ জাহিদা আবেদিন মিষ্টি, আমাদের সাথে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং শোনার জন্য। এবং আমি আশা করব যে এখানে যে বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে, যেগুলা আমাদের নিজেদের জন্য, আমাদের আশপাশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমরা শুধু নিজেরাই জানবো এমন না, আমাদের জানা তথ্যগুলো আমাদের আশেপাশের মানুষদের মাঝখানেও আমরা স্প্রেড করার চেষ্টা করব, মানুষকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, খালিদ হাসান রবিন ভাই, এরকম আলোচনা প্রতিদিন করা সম্ভব না হলেও প্রতি সপ্তাহে যেন হয়। রবিন, আমি চেষ্টা করব কথা বলার জন্য, এবং অবশ্যই তোমাদের এবং আরো যারা আছে আপনাদের সবাইকেই সাথে থাকতে হবে। আহ, কারণ হচ্ছে আহ, কথা বলার জন্য, বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য বড় যে বিষয়টা দরকার, বিভিন্ন মতামতের দরকার। যত বেশি মতামত থাকবে, আলোচনা তত বেশি ফলপ্রসূ হবে, বা সেই আলোচনা তত বেশি সমৃদ্ধ হবে, এবং সমৃদ্ধ করার বিষয়টা সম্পূর্ণই আপনাদের হাতে। আশা করি আপনারা সেটা করবেন। ওকে, এবার সৌরভ মাহমুদ যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে বিফ ফ্যাটেনিং ফার্মের জন্য কেমন বয়সের গরু উপযোগী একটু।
সেটা হচ্ছে কি, সৌরভ, আমরা যেটা করি ম্যাক্সিমাম, আমাদের দেশে ম্যাক্সিমাম যে বিফ্যাটেনিং ফার্ম গুলা বা বিফ্যাটেনিং প্রোগ্রাম গুলা করা হয়, সেটা হচ্ছে কোরবানির ঈদকে সামনে রেখে বা কোরবানির ঈদকে উদ্দেশ্য করে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম বিফ্যাটেনিং হয়। আমি বলবো না যে বিফ্যাটেনিং অন্য কোনো পারপাসে হয় না, তবে ম্যাক্সিমাম ফ্যাটেনিং গুলা হয় এই কোরবানির ঈদকে। আরেকটা বিষয় আমরা জানি যে কোরবানি দেয়া গরু বা ক্যাটেলের বয়স হইতে হয় 2 বছর, এবং সেই জন্য এই 2 বছর এই বয়সটাকে মাথায় রেখে কেউ যদি বিফ ফ্যাটেনিং ফার্ম বা বিফ ফ্যাটেনিং প্রোগ্রামটা করতে চায় ঈদের আগে, তাহলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর আমরা জানি, আমরা ইউজুয়ালি বলে থাকি যে একটা বিফ ফ্যাটেনিং প্রোগ্রাম আমরা হাতে নেই 4 মাস, 4 মাসের জন্য, 4 মাস টার্গেট করে আমরা একটা বিফ ফ্যাটেনিং প্রোগ্রাম হাতে নেই। তাহলে আমরা যখন একটা ক্যাটেল সিলেকশন করব ঈদের মানে কোরবানির ঈদকে টার্গেট করার জন্য, তখন গরুটার বয়স এমন হইতে হবে যে অলরেডি 2 বছর, অথবা 4 মাস পর 2 বছর পূরণ হবে, ঠিক এরকম একটা বয়সের ক্যাটেল সিলেকশন করা উচিত। ঠিক আছে, আমার মনে হয় আহ আহ, আহ, কে সৌরভ মাহমুদ, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আসলে যেই বয়সের গরুগুলো আমরা যে বয়সের গরুগুলা বাজারে আমরা বিক্রি করতে পারবো অন্তত জবাইয়ের জন্য, অন্তত সেই বয়স হওয়া উচিত 1.5-2 বছরের, এরকম হলে বেস্ট। এবং সেই বয়সটাও মানে গ্রোথ রেটটা তখন বেশি থাকে। আবার এমন গরু না যে হ্যাঁ স্যার বা ভাই, যে 2 বছর মানে 2 বছর, 2 বছর বেশি হইতে হবে মানে আরো বেশি বয়স্ক গরু নিলাম, না, বেশি বয়স্ক গরু নিলে হবে না, কারণ সেগুলোর গ্রোথ রেট ভালো থাকবে না। 1.5-2 বছরের গরু হওয়া ভালো। এবং তার সাথে সৌরভ, আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা ফ্যাটেনিং করার জন্য যে গরুগুলা সিলেকশন করব, সেই গরুগুলা সিলেকশনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। শুধু বয়সটা 1.5 বছর বা 2 বছর হলেই হবে না, সেখানে আরো কিছু বিষয় আমাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে কি, যে আমরা বলে থাকি গরুটা এমন হবে, তার যে চামড়া থাকবে চামড়াটা একটু ঢিলা হবে, স্কিনটা একটু লুজ হবে। তারপর হতে যে তার যে জয়েন্ট গুলো আছে, নি জয়েন্ট বলি বা পায়ের যে জয়েন্ট গুলো আছে, সেই জয়েন্ট গুলো যেন একটু মোটা হয়, জয়েন্ট গুলো একটু মোটা হবে এবং স্ট্রং স্টাউট হবে। ঠিক আছে, এই ধরনের গরুগুলো আসলে প্যাটার্নিং এর জন্য নিলে ভালো। এই বিষয়গুলো আমরা যেন একটু খেয়াল রাখি যখন আমরা ফ্যাটেনিং এর জন্য ক্যাটেল সিলেকশন করব। ধন্যবাদ সৌরভ, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় নিয়ে আসার জন্য। এজন্যই বলি যে আসলে আলোচনায় সবার অংশগ্রহণ দরকার, অংশগ্রহণ যত বাড়বে আলোচনা তত বেশি সমৃদ্ধ হবে। তারপর মোহাম্মদ আলী জিনা স্যার, ইউটিউবে উট পাখির খামারের কিছু ভিডিও দেখেছি, বিষয়টি নিয়ে আমি খুবই আগ্রহী, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আমি মনে হয় কিছুদিন আগে, হ্যাঁ কিছুদিন আগে আমার যে লাস্ট ব্যাচ ছিল, এগ্রিকালচার 16 ব্যাচ, সেই ব্যাচকে আমি মনে হয় একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, আমার মনে আছে কাকে কাকে দিলাম, জামিলুর আর কে কে যেন ছিল সেই গ্রুপে। তারা খুবই সুন্দর একটা অ্যাসাইনমেন্ট করছে, এবং সেই অ্যাসাইনমেন্টে ছিল যে আমাদের দেশে অস্ট্রিচ এবং ক্রোকোডাইলের যে ফার্মিং চলছে, এই অস্ট্রিচ এবং ক্রোকোডাইল ফার্মিং এর ভবিষ্যৎ কি এবং কি কি অন্তরায় আছে, সেই দুটা বিষয়ে আমার ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে উপস্থাপন করছে। তো সেই জিনিস, সেটা যদি আমি একটু জিনা আপনার সাথে মানে তোমার সাথে আমি যদি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে এটা আমাদের দেশের জন্য নতুন একটা বিষয়, অস্ট্রিচ এবং ক্রোকোডাইল। ক্রোকোডাইল অনেকদিন থেকে হচ্ছে, অস্ট্রিচ আরো বেশি একটা নিউ কনসেপ্ট। এই ফার্মিংটা ভালো এবং সম্ভাবনাময়, এবং এটা আই ক্যাচিং বলা যায়, যে যে কোনো জায়গায় একটা অস্ট্রিচ ফার্মিং হচ্ছে একটি বিশাল একটা বিষয়। সো এটা নিয়ে আগ্রহ থাকলে আগাইতে পারো। এবং যেহেতু নতুন একটা বিষয়, এইটাতে কিছু প্রবলেমও দেখা যেতে পারে, তবে আমি মনে করি প্রবলেমের চাইতে যে প্রসপেক্টটা সেটাই অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি, অস্ট্রিচের অনেক বেশি সম্ভাবনা আছে। তো এটা নিয়ে তুমি দেখতে পারো, চিন্তা আগাইতে পারো, আমি এটা সাপোর্ট করি, এবং এটা নিয়ে তুমি সামনে আগাইতে পারো। মোহাম্মদ শাফায়েন জামিল, শাফিন, শাফিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কমার্শিয়ালি কবুতর পালনের জন্য কোন ব্রিড বেছে নেব? ওকে শাফিন, এটা একটা বিশাল বড় প্রশ্ন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার আগে সৌরভ মাহমুদ বলেছে যে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমি উত্তর পেয়েছি স্যার। ওকে, ধন্যবাদ সৌরভ মাহমুদ আহ সাথে থাকার জন্য। এবং বাকি যে সময়টুকু আমরা আছি, আশা করি সেই সময়টুকু তুমি এবং আমার যারা বাকি এখানে শুনতেছেন বা দেখতেছেন, আসলে সবাইকেই ধন্যবাদ। এবং কি বলবো, যে আমরা যতক্ষণ আছি সাথে থাকান, আর আরো ভালো হয় আপনারা আপনাদের মতামত গুলো একটু শেয়ার করেন।
ওকে, যে কমার্শিয়াল কবুতর পালনের জন্য কোন ব্রিড বেছে নেব, এখানে সাফিন সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের দেশে কম কবুতর আমরা ইউজুয়ালি এটাকে আমরা কি বলি যে অর্নামেন্টাল বার্ড হিসেবে লালন পালন করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু মানুষ আছে যে কবুতরের বাচ্চার যে মাংস, কবুতরের মাংস খাইতে পছন্দ করে মাংসের জন্য। তো মাংসের জন্য যদি তুমি করতে চাও, মানে তোমার উদ্দেশ্য, আমরা তো বলি যে ফার্মিং, সেটা নির্ভর করবে যে তুমি কোন টাইপটা প্রিফার করো। সেই কমার্শিয়াল করতে গেলে কিন্তু দুই টাইপই হতে পারে, তুমি মিড টাইপেও যেতে পারো, এখানে অর্নামেন্টাল টাইপে যেতে পারো। তো মিড টাইপে গেলে আমার মনে হয় যে আমাদের যে দেশি যে আমরা ইউজুয়ালি যে ব্রিড গুলো পাই থাকি সেগুলো করতে পারো, সমস্যা নাই। কিন্তু অর্নামেন্টাল টাইপে গেলে, অর্নামেন্টাল যেটা, সেটা তুমি যত বেশি অ্যাট্রাকটিভ ব্রিড নিবা তত বেশি ভালো। যেমন তোমাদের আমি মনে হয় পড়াইছিলাম, যাই হোক, আমরা কিছু ব্রিড দেখছিলাম যেগুলো খুবই চমৎকার। যেমন জ্যাকোবিন ছিল, তারপর হচ্ছে ক্রপার ছিল, তারপর আছে যে গিরিবা, সিরাজি, জালালি, এগুলো তো আছেই। তারপর ময়ূরপঙ্খী। হ্যাঁ, এরকম কিছু অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ব্রিড আছে যেগুলো দেখতে খুবই, তারপর ফ্যান্টেইল আছে, তারপর আছে হচ্ছে এই মুহূর্তে আমার নামগুলো মনে হচ্ছে যে এই যে ব্রিড গুলো আছে যেগুলো যত বেশি কিউট দেখতে, সেগুলো তুমি সিলেক্ট করতে পারো। এবং এগুলোর দাম অনেক বেশি, এবং তুমি যদি এটা সাকসেসফুলি রান করতে পারো, দেখবা যে তুমি অল্প সংখ্যক কবুতর নিয়েও বড় একটা বা বড় অঙ্কের একটা বিজনেস করতে পারছো বা খামার করতে পারছো। এবং এটাকে তুমি যদি প্যাশন হিসেবে নাও বা সিরিয়াসলি নাও, এটা কিন্তু খুব ভালো একটা বিজনেস। এবং যারা শখের বসে কবুতর পালন করে তাদের কাছে কিন্তু এটার খুব ডিমান্ড আছে। সো দিস ক্যান বি এ ভেরি ইনোভেটিভ আইডিয়া। সো ইউ ক্যান প্রসিড অন, শাফিন। বেস্ট অফ লাক। মাহবুব আলম স্যার, আমাদের ভার্সিটিতে এগ্রিকালচার অনুষদে অভিজ্ঞ অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, যাতে নিয়মিত দেশি পেপার থাকে, তাহলে অনেক বেশি জানতে পারতাম না স্যার। ওকে, মাহবুব আলম, থ্যাংক ইউ। এই তো অনেক সুন্দর মানে একটা আহ মতামত বলি বা পরামর্শ বলি, সেটা আমরা পাইলাম। ধন্যবাদ মাহবুব। আমরা কথা বলবো এবং চেষ্টা করব এটা, এই বিষয়টা ওনারা কিভাবে দেখেন। এবং আমি যদি পজিটিভ কোনো বিষয়, পজিটিভ কোনো রেসপন্স পেলে অবশ্যই চেষ্টা করব আলোচনা করার জন্য। এবং সেটা হলে আমি নিজেও খুশি হব, বা আমি নিজেও আহ কি বলবো, যে প্রাউড ফিল করবো আর কি। ওকে মাহবুব, ধন্যবাদ। আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, এবং আপনারা যারা শুনছেন অনেকে হয়তো বা বিরক্ত হয়ে গেছেন। আমি আর মনে হয় বিরক্ত করতে চাই না। আহ বিরক্ত আপনারা বিরক্ত হওয়ার আগেই আমি শেষ করে দেব। ওকে শাফিন, ধন্যবাদ। এবং তুমি তোমার আইটি নিয়ে সামনে আগাও। হ্যাঁ, এটা খুবই ভালো হবে। এবং একটা বিষয় আমি আমার শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার ফেসবুকে আমি ইদানিং অনেককেই দেখি যে অনেকে অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে সামনে আগানোর চেষ্টা করতেছে, বা যেটাকে বলে যে বিজনেস বলি আমরা, বিজনেস করার চেষ্টা করছে। সো আমাদেরও উচিত আমাদের লাইভ স্টক নিয়ে, আমাদের এগ্রিকালচার নিয়ে কিছু কিছু ইনোভেটিভ আইডিয়া বের করে সেই আইডিয়া গুলা অ্যাপ্লাই করা, সেগুলা চর্চা করা। কারণ আমরা এই করোনাকালীন কন্ডিশনে অনেকেই যার যার বাসায় আছি, অলস সময় পার করছি। এই সময়গুলোতে কিন্তু এরকম কিছু কিছু ছোট ছোট ইনোভেটিভ আইডিয়া বের করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমাদের জিন্না, জিন্না তার খামার নিয়ে আমাদের সামনে বললো। খামার সহ অনেক কিছু আমরা করতে পারি। যেগুলো আরেকটা বিষয় বললাম যে আমরা যতটুকু শিখছি, আমরা যতটুকু জানি, হ্যাঁ, এইটুকু আমাদের আশপাশের মানুষের মাঝখানে ছড়ায় দেওয়া, মানুষকে জানানো, তথ্য জানানো। হ্যাঁ, এই জিনিসটা আমরা করতে পারি। এটাও কিন্তু বড় একটা কাজ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। শুরু থেকেই অনেকেই আমাদের সাথে আছেন, এবং নতুন যারা পরে যুক্ত হয়েছেন তাদের কাছে আমি আরেকটা আইডিয়া চাবো। সেটা হচ্ছে যে আমাদের অনলাইন ক্লিনিকের থেকে আমরা এরকম লাইভ করতে চাই, এবং সেই লাইভের বিষয়বস্তু কি হলে বা কি নিয়ে আলোচনা করলে বা কি নিয়ে কথা বললে আপনারা উপকৃত হবেন, বা আপনারা মনে করেন যে আহ, আহ, সবাই উপকৃত হবে, এমন ধরনের কোনো আইডিয়া থাকলে আপনারা জানাতে পারেন। আমি খুব
আগ্রহ ভরে এবং সাদরে সেই আইডিয়া গুলো গ্রহণ করব। আপনারা আপনাদের আইডিয়া গুলো একটু জানাতে পারেন। ওকে সাফিন, থ্যাংক ইউ স্যার। উইকলি একটি করে লাইভ করলে অনেকে সমস্যার সমাধান পাবো। আমি চেষ্টা করব এভাবে এবং কথা বলার জন্য, এবং সব সময় আপনাদেরকে আলোচক হিসেবে পাবো আশা করি। এবং আমার কিছু আমার আমার একটা আমার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন, আমাদের জুনিয়র, আমাদের সম্মানিত ছাত্রছাত্রী, স্নেহের ছাত্রছাত্রী, তাদের চিন্তাধারা কি আমাদের কৃষি নিয়ে, আমাদের প্রাণী সম্পদ নিয়ে, আমি তাদের চিন্তাধারা আমি একটা প্রোগ্রামে শুনতে চাই, যে তারা আসলে আমাদের এগ্রিকালচার নিয়ে কিভাবে, আমাদের প্রাণী সম্পদ নিয়ে কিভাবে, এবং এই যে করোনাকালীন সময়ে, লকডাউন সময়ে আমরা যারা অলস সময় পার করছি বা বাসায় আছি, এই সময়টাতে কিভাবে এই কৃষি ক্ষেত্রে এবং প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা আহ আহ, কি বলবো, যে আমরা কিভাবে কৃষকের পাশে দাঁড়াইতে পারি, কৃষককে সাহায্য করতে পারি, কৃষককে তথ্য দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি আহ, আহ, জানতে চাই, বা জানার বা কথা বলার আমার খুব ইচ্ছা আছে। এবং এই বিষয়টা নিয়ে একটা লাইভ আমরা আগামী সপ্তাহে করতেই পারি। আহ এটা আমার একটা ইচ্ছা আছে। ওকে রবিন, রবিন বলছি ইনশাল্লাহ ভাই ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ রবিন, অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে এই শেষ পর্যন্ত ভাইয়ের এরকম বকবকানি শোনার জন্য, আগ্রহ ভরে শোনার। ওকে, শুরুর দিকে রায়ান লাবিব একটা প্রশ্ন করছিল, সেটা হচ্ছে যে বিড়ালের ডিওয়ার্মিং নিয়ে যদি জানাতেন। হ্যাঁ, বিড়ালের ডিওয়ার্মিং, বিড়াল কুকুর, আহ আহ, বিড়াল কুকুর সহ আমি যেমন শুরুতে বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা গবাদি প্রাণী ডিওয়ার্মিংটা জরুরি, ডিওয়ার্মিং করাটা ইম্পর্টেন্ট। আর বিড়ালের ডিওয়ার্মিং বা কুকুরের ডিওয়ার্মিং যদি আমরা বলি, আমরা যেমন হিউম্যানের ক্ষেত্রে যেটা ফলো করি, অ্যানিমেলের ক্ষেত্রে ফলো করি, 3 মাস 4 মাস পর পর রেগুলার বেসিসে এনথেলমেন্টিক খাওয়ানো বা খাওয়া। হ্যাঁ, এই বিষয়টা প্যাট অ্যানিমেলের ক্ষেত্রেও মানে ফলো করা উচিত। এবং প্যাট অ্যানিমেলের যে আমরা যেগুলো বলি ওয়ার্ম, যে কোনো ধরনের ওয়ার্ম হতে পারে, রাউন্ড ওয়ার্ম হতে পারে, ট্যাপ ওয়ার্ম হতে পারে, হুক ওয়ার্ম হতে পারে, হুইপ ওয়ার্ম হতে পারে, এগুলো আমরা জানি। তো এই ওয়ার্ম যেন না হয়, সেই জন্য আমরা অ্যানথেলমেন্টিক খাওয়াবো, অবশ্যই অ্যানথেলমেন্টিক খাওয়াবো। আরেকটা বিষয় হচ্ছে যে উম, এই ওয়ার্ম যেন ইনফেস্টেশন না হয়, সেই ক্ষেত্রে আমাদের যদি প্যাট অ্যানিমেল আছে, তাতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে বায়োসিকিউরিটি বা ক্লিনলিনেস, এই বিষয়গুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। অবশ্যই রাবিব, আমার মনে হয় গট ইট, এটা জরুরি। আপনাদের আরো কোনো কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর আমি যেটা দিয়ে শুরু করছিলাম আসলে শেষের দিকে আসা, লাবিব, আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে ডিওয়ার্মিং এর ক্ষেত্রে কি বলবো, যে একদম ছোট বয়সে বিড়ালের ছোট বয়সে এটা মানে শুরু করতে হবে। যেমন হতে পারে সেটা 2 উইকস, 4 উইকস এবং 6 উইকস। হুম, বিশেষ করে রাউন্ড ওয়ার্ম এবং হুক ওয়ার্ম, এগুলোর ক্ষেত্রে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেটিক দেওয়ার চেষ্টা করব। সেটা বিড়ালের কিটেন বয়সে সেটা দেওয়া যেতে পারে, এবং এটা তার জন্য সেফ। মানে নেক্সট নেক্সট লাইফে যেন আর তেমন কোনো ওয়ার্ম ইনফেস্টেশন না হয়। ঠিক আছে। আর রবিন, আলোচনার বিষয়বস্তু যেদিন আলোচনা হবে তার কয়েকদিন আগে পেজে আপলোড করলে আমাদের জন্য প্রশ্ন করতে সহজ হবে।
আচ্ছা, আচ্ছা, অবশ্যই রবিন। আসলে বিষয়টা হচ্ছিল কি যে আমি নিজেও খুব বেশি কনফিউজ ছিলাম যে আমি যদি লাইভ করি বা লাইভে আসি আসলে কাউকে পাওয়া যাবে কিনা বা কেউ এই বিষয়টা নিয়ে আগ্রহী হবে কিনা। কারণ হচ্ছে আমাদের ইদানিং ফেসবুকটা হয়ে গেছে আসলে সত্য কথা, এটা ফেসবুক শুরু থেকেই যেটা ছিল যে মোটামুটি অনেকটা টাইম পাস করার জায়গা বা ফান করার জায়গা বা মজা করার জায়গা। তো সেই মজা করার জায়গাতে যেখানে ফানি ভিডিও খুব বেশি পপুলার, সেখানে এরকম সিরিয়াস কথাবার্তা বা এনিমেল নিয়ে কথাবার্তা, প্রাণী পশু পাখি নিয়ে কথাবার্তা কে শুনতে চাইবে। তো আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে কাউকে পাবো কিনা, সেই জন্য হুট করে ভাবলাম যে শর্ট নোটিফিকেশনে দেখি কাউকে পাওয়া যায় কিনা বা সবাই এই জিনিসটাকে কিভাবে নেয়। তো এই জন্য আসলে শর্ট নোটিফিকেশন আসে। এবং আমি আসলেই আপনাদের এবং তোমাদের সবার যে রেসপন্স পাইছি তাতে আমার মনে হয় যে না, আহ, এমন অনেক মানুষ আছে যে যে যারা এনিমেলকে নিয়ে ভাবে, পোষা প্রাণীকে নিয়ে ভাবে, গবাদি প্রাণীকে নিয়ে ভাবে, ভাবনার সময় তাদের আছে। তো আমি আসলেই খুব বেশি আনন্দিত এবং আপ্লুত। তো নেক্সট ডে যদি আমরা লাইভ করি দেন অবভিয়াসলি আমরা 2-3 দিন আগে থেকে জানানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব বিষয়বস্তুটা, যাতে করে আপনারা বা তোমরা যারা আছো তোমাদের বা আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলতে সুবিধা হয়। সাপাই চাপিন আরেকটা কথা বলছে যে স্যার পেট অ্যানিমেল ম্যানেজমেন্ট নিয়ে একটি লাইভ করলে ভালো হয়। ওকে, আমরা নেক্সট ডে তাহলে পেট অ্যানিমেল নিয়ে আর মানে স্পেসিফিক্যালি পেট অ্যানিমেল নিয়ে কথা বলবো, ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। যাই হোক, আজকে আমরা শিরোনামটা দিয়েছিলাম যে পেট এবং মানে গবাদি প্রাণী এবং পোষা প্রাণী নিয়ে কথা, যত্ন নিয়ে কথা। তো শুরুতে আমরা বলার চেষ্টা করছি আসলে কমন যে ফিচার গুলা আছে সেই ফিচার গুলা, সেগুলো বলার চেষ্টা করছি। এবং তার মাঝখানে কিছু বিষয় উঠে আসছিল, সেই বিষয়গুলো নিয়ে কথা হলো। আহ, এবং আমরা হয়তো বা 5-7 মিনিট, 5-10 মিনিট থাকবো। এর মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন পাই বা জিজ্ঞাসা পাই তাহলে সেটাও আমরা একটু বলার চেষ্টা করব। আচ্ছা, ততক্ষণে আমি আমার কিছু কথা বলি, আমার কিছু ভিউজ বলি। সেটা হচ্ছে যে আমাদের দিন যত যাচ্ছে আমরা যদি একটা জিনিস খেয়াল করি কিনা যে করোনাকালীন কন্ডিশনে, আমার নিজের কথা বলি, আমার বাড়ির কথা বলি, বারবার আমার এলাকার কথা কারণ নিজের অভিজ্ঞতা থেকে যেটা, সেটা হচ্ছে কি যে আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ বা অধিকাংশ মানুষ এরা কি গাজীপুর, নারায়ণগঞ্জ বা কেরানীগঞ্জ বা এই যে সাইড গুলোতে তারা কি করে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করে। এই করোনাকালীন কন্ডিশনে অনেক জায়গায় শ্রমিক ছাঁটাই হওয়ার কারণে অনেক জায়গার মানুষ তারা আহ মানে চাকরি হারায় গ্রামে ফেরত আসতে হয়েছে। এবং এই যে গ্রাম ফেরত মানুষগুলো সবাই কিন্তু ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি সবাই কিন্তু এই কৃষির সাথে নিজেকে ইনভলভ করছে। আমার এক কাজিন, সে তার কোনাবাড়িতে একটা দোকান ছিল। সেইখান থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে সেইখান দোকানটা ও কোনোভাবে মানে রানিং না, সে গ্রামে ফেরত আসতে বাধ্য হয়েছে এবং গ্রামে ফিরে সে বিভিন্ন যে শাকসবজি, ফলমূল এই চাষবাস শুরু করছে। এবং সাথে আহ গরু, ছাগল বা যেটা আমরা লাইভ স্টক সেটার হেল্প নেওয়ার চেষ্টা করতেছে। তো এই সময়টাতে কিন্তু অনেক মানুষ পুনরায়, যেটা আমরা শিকড়ে ফেরা বলি, আমাদের আদি পেশা কৃষি, সেই কৃষি এবং লাইভ স্টক মানে গবাদি প্রাণী, গবাদি পশু এবং কৃষি মানুষ নিজেদেরকে জড়াচ্ছে বা ফিরে আসতেছে। তো এটা কিন্তু একটা ভালো দিক আমি বলি কি, যেটাকে আমরা গ্রিন ইকোনমি বলতে পারি। গ্রিন ইকোনমির দিকে আমরা আবার আসতেছি, মানুষ আবার ফিরতেছে। তো এই যে মানুষের যে ফ্লোটা আছে, এই যে মানুষের জোয়ারটা আছে কৃষির প্রতি, গবাদি প্রাণীর প্রতি, এই সময়টাকে কাজে লাগানো উচিত। আমরা যারা এই সেক্টরের সাথে জড়িত, আমরা যারা এই সেক্টরকে নিয়ে ভাবি, আমরা যারা এই সেক্টর নিয়ে পড়াশোনা করি, আমাদের উচিত এই মানুষগুলাকে যারা ইনভলভ হতে চাচ্ছে তাদেরকে সাহায্য করা, তাদেরকে তথ্য দেওয়া, তাদেরকে যে কোনো ভাবে এইখানে ইনভলভ রাখা। তারা যে যুক্ত হলো, তারা যেন আলটিমেটলি যুক্ত থাকে। এবং তারা কখন যুক্ত থাকবে, যখন তারা এখানে এসে সেবা পাবে, তারা যখন এখান থেকে ভালো একটা রিটার্ন পাবে, তখনই কিন্তু তারা এর উপর আস্থা আস্থা নিয়ে এটা বারংবার কন্টিনিউ করবে এবং প্র্যাকটিস করবে। তো আমার মনে হয় আমাদের এই সেক্টরে আমাদের যারা গুরুজন আছেন, তারা, আমরা যারা আছি, আমার আমার যারা অনুজ আছো,
সবাই আমাদের সাধ্য অনুমত সাধ্য অনুসারে আমরা যে এই মানুষগুলোকে উপকার করার চেষ্টা করি। আমি আমার কথা যদি বলি, আমার ওই কাজিন আমাকে মাঝে মাঝে ফোন দেয় যে সে পুকুরে মাছ ছাড়ছে ত্রিশাল থেকে মাছের পোনা নিয়ে। সে যদিও আমার মাছ সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই, তবুও আমি যতটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি, বা যেটুকু জানি না সেটুকু আমার যারা ফিশারিজ ফ্রেন্ড আছে বা আমার শিক্ষক আছে তাদের কাছ থেকে জেনে জানানোর চেষ্টা করি। তো এই বিষয়গুলো তাদেরকে আহ, জানানো উচিত। আমার আরেক কাজিন আছে, সে ইদানিং দেশি মুরগির খামার শুরু করছে হচ্ছে। সে মাঝে মাঝে ফোন দেয়, হ্যাঁ জাহাঙ্গীর কোন ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিনটা কোথায় পাবো। যেমন কিছুদিন আগে জিজ্ঞেস করতেছে ফাউল পক্সের ভ্যাকসিন দিতে বলতেছে, এ তো পাখনায় দিব, এটা কেমনে দিব, এটা আমি কখনো দিনে। পরে আমি তাকে ভালোভাবে বুঝাইলাম যে এইভাবে আমরা যতটুকু পারি, যে স্কেলে পারি, এই মানুষগুলোর পাশে বা এই মানুষগুলাকে অন্তত কিছু হলেও সাহায্য করা, যাতে করে তারা এই জায়গাটাতে তারা নিজেদেরকে থিতু করতে পারে। তো আমার মনে হয় করোনাকালীন কন্ডিশনে এটা আমাদের দায়িত্ব বলা যায়, যেহেতু আমরা এই সেক্টরটাকে বিলং করি। ওকে, আমি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবং আমার যারা ছোট প্রতি আমার উপদেশ থাকবে, অনুরোধ থাকবে যে এই বিষয়টা নিজের মাঝখানে ধারণ করা। আমরা এগ্রিকালচারিস্ট, হ্যাঁ, এই জিনিসটা ধারণ করা এবং সেটাকে বহন করে মানুষের মাঝখানে কি করা, সেটা মানে এক্সপেনশন করা, এক্সটেনশন করা। আমি এটা আশা রাখি, আশাবাদী, এবং আমি এটা চাই যে হোক আপনাদের দ্বারা, তোমাদের দ্বারা। মুস্তাফিজুর রহমান শুভ, হ্যাঁ স্যার, আমি আমাদের বরেন্দ্রভূমিতে একটা বাগান করব বলে ভেবেছি, কিন্তু স্যার সেখানে অনেক সাপের উপদ্রব, যেটা আমার জন্য খুব ভয়ের। কার্বনিক অ্যাসিড ছাড়া প্রাকৃতিক ভাবে কি সাপ দমন করা সম্ভব? এটা হচ্ছে উম শুভ, এটা যে কোনো, এটা যে বরেন্দ্রভূমি না, আমি যদি বলি আমাদের এলাকাতে বা সিলেট বলো চিটাগং রিজন বলো, এটা থাকবে, সাপ থাকবে। এটা কিন্তু প্রকৃতিরই একটা অংশ, এবং আমরা যদি বলি আরো মানে ব্রডলি, যে আমাদের ইকোসিস্টেমেরই অংশ। সুতরাং প্রাকৃতিক ভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে তুমি যেটুকুতে বাগান করতে চাও, খামার করতে চাও, সেই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তারপর হচ্ছে যে আমরা তো বাগান করলেও যে জায়গাগুলোতে আমরা মুভ করি বা মুভ করব, সেই জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করব। পরিষ্কার রাখলে আমার মনে হয় যে ভয় যেটা, উপদ্রব থাকবে হয়তো, বা সাপ থাকলে থাকবে, মানে এলাকায় সাপ থাকলে সেটা আসবে, কিন্তু সেই ভয়টা কমে যাবে। আর ওই তোমার মুভমেন্টের জায়গাগুলোতে উপদ্রবটা কমবে। আমি আপাতত এটুকুই মনে করি আসলে। আর বাকিটুকু সেটা হচ্ছে যে যদি খুব বেশি উপদ্রব থাকে, সেক্ষেত্রে আমাদের কার্বনিক অ্যাসিডের হেল্পটা তুমি নিতে পারো, এবং নেওয়া উচিত। কারণ বাগানের আগে নিজের সেফটি আগে, নিজের সেফটি, তারপর হচ্ছে বিজনেস। সো দুটার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, এবং ব্যালেন্স রাখতে গেলে আমাদের সব সময় যে প্রাকৃতিক ভাবেই সেটা দমন হবে না, কিছু কিছু আমাদের প্রযুক্তির ব্যবহার বা প্রযুক্তি সহায়তাও নিতে হবে। তবে একটা কথা, সাপ বলি বা যে কোনো এনিমেল বলি, সেগুলো আমাদের ইকোসিস্টেমের অংশ। এবং আমাদের ফার্মিং এ যদি সে বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তো কন্ট্রোল করতে হবে, এবং কন্ট্রোল করার ক্ষেত্রে যেন আমরা খুব বেশি ক্রুয়েল না হই, এটুকু বলার থাকবে। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান শুভ, এবং তোমার আহ বাগানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ইস, রাজীব হাসান স্যার, মিস করলাম। মিস করার কিছু নাই। রাজীব হাসান, আপনি তো আমাদের সাথেই আছেন, এবং যেহেতু সাথে আছেন সেহেতু মিস করার কোনো অপশন নাই। আর একটা বড় বিষয় হচ্ছে যে লাইভ শেষ হলেও পুরো ভিডিওটা আমাদের ফেসবুক পেজেই থাকবে। আপনি যদি এতই আগ্রহী থাকেন, আমি জানি আপনি আগ্রহী, আপনি আগ্রহী থাকলে, সরি আসলে এভাবে বলা ঠিক হয় না। আপনি আগ্রহী থাকলে অবশ্যই পরের ভিডিওটা দেখে শুনে নেবেন। আজকে মোহাম্মদ আলী জিন্নাহ স্যার, শীতের পূর্ববর্তী খামার ব্যবস্থাপনা নিয়ে একটি লাইভ করলে আমাদের জন্য খুবই ভালো হয়। ওকে, গুড আইডিয়া জিন্নাহ, আমি এটা মনে রাখবো। এর আগে যেটা আসলো যে পোষা প্রাণীর যত্নার্থে নিয়ে একটা লাইভ, আর এটা শীতের পূর্ববর্তী খামার ব্যবস্থা, আমার মনে হয় এটা খুবই সময় উপযোগী একটা বিষয়। শীত আমাদের দোর গড়ায়, হুম, যে মানে শীত নামবে নামবে এরকম অবস্থায় আসলে শীতে কেমন হওয়া উচিত খামার ব্যবস্থাপনা, সেই বিষয়গুলো যদি আমরা জানাইতে পারি, আমরা নিজেরাও আহ, এই প্রাউড ফিল করবো আর কি, যে আপনারা যারা আছেন তাদেরকে সময় উপযোগী একটা বিষয় সম্পর্কে অবগত করানো।
ধন্যবাদ জিনা, এরকম সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। রাজীব হাসান স্যার, আমি সবজি চাষ করতে চাচ্ছি, কেন সবজি দিয়ে শুরু করব বল, কোন সবজি? এই যে রাজীব হাসান, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি। সবজি চাষ করতে চাচ্ছেন, অবশ্যই খুবই ভালো। শীত আসছে, শীতে অনেক ধরনের সবজির বাহার আমরা বাজারে দেখবো, এবং সেই সবজির বাহারে আপনার উৎপাদিত কিছু সবজি যদি আমরা পাই, আমরা মানে কি বলবো, যে আমরা খুব ধন্য হয়ে যাব। এবং কোন সবজি দিয়ে শুরু করব, না কেন সবজি দিয়ে শুরু করব, দুটারই কিন্তু উত্তর থাকে। So, আপনি একটু ভালো করে বলেন যে আসলে কেন সবজি দিয়ে শুরু করব নাকি কোন সবজি দিয়ে শুরু করব, আসলে এক্স্যাক্টলি কোনটা। রাজীব হাসান, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য, এবং আপনার যে উদ্যোগ, সে উদ্যোগ সফল হোক, সে শুভ কামনা থাকলো আপনার জন্য। মুস্তাফিজুর রহমান শুভ, ধন্যবাদ স্যার। শুভ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আছো, শুনছো, এবং আহ বরেন্দ্রভূমিতে তুমি বাগান করতে চাচ্ছ। এটা খুবই ভালো, এবং আহ সময়োপযোগী। আর বর্তমান সময়টা বসে না থেকে ভালোভাবে পড়াশোনা করো। আর যে ফ্রি সময়টুকু পাওয়া যায়, সেই সময়টুকু এই যে কয়েক টার্ম ধরে এগ্রিকালচার নিয়ে, অ্যানিমাল সায়েন্স নিয়ে যে যতটুকু জ্ঞান অর্জন করছো, সেই জ্ঞানগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো। শুভকামনা থাকলো মুস্তাফিজুর রহমান শুভ তোমার জন্য। এবং এমন ভাবনা, আমাদের সাথে বর্তমানে 12 জন যুক্ত আছেন, এমন ভাবনা যার যার আছে, সকলের ভাবনা সফল হোক, সবার জন্য শুভকামনা। রাজীব হাসান, কোন সবজি দিয়ে শুরু করব? ধন্যবাদ রাজীব হাসান। আপনি কোন সবজি দিয়ে শুরু করবেন, সেটা নির্ভর করবে হচ্ছে আপনি, আপনার বাসা কোথায়, আপনার এলাকায়, বা আপনার যে জমি আছে, যে জমিতে আপনি চাষ করতে চাচ্ছেন, সেই জমির কন্ডিশনটা কেমন। হ্যাঁ, এগুলোর উপর নির্ভর করবে। তবে কমনলি যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের আহ, শীত আসছে আসছে অবস্থা, ঠিক এই সময়টাতে শীতের যে সবজিগুলো আছে, আপনি যদি এখন শুরু করতে পারেন, তাহলে শীতের একদম শুরুর দিকে যদি আপনি বাজারে শীতের সবজিগুলো নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাজারটা ধরতে পারবেন, বেশি দাম পাবেন। সুতরাং আমি মনে করি যে আপনার জমির কন্ডিশন অনুসারে, আপনার বাজেট অনুসারে আপনি সামনে আগান, এবং শীতের যে কোনো একটা সবজি, একটা না, আমি মনে করি আপনি যদি সবজি চাষ করেনি, একটা না, কয়েকটা ভ্যারাইটি নিয়ে আগান। আমার মনে হয় সেটা খুব ভালো হবে। এবং শীতের শুরুতে আপনি যদি বাজারটা ধরতে পারেন, ভালো দাম পাবেন। আপনার জন্য শুভকামনা থাকলো। আমার মনে হয় যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, যুক্ত আছেন, যারা যারা যা জিজ্ঞাসা করছেন, আমি হয়তো বা সবার প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারি নাই আমার এই স্বল্প জ্ঞান দ্বারা। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং ভবিষ্যতেও যদি আপনারা পাশে থাকেন বা আপনারা চান, তাহলে ভবিষ্যতেও আপনাদের সাথে যুক্ত হব, কথা বলবো। আহ ওকে, আমাদের আর আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ আলামিন, ওয়ালিদ হাসান। মোহাম্মদ আলামিন, তার আগে রাজীব হাসানের প্রশ্ন মনে করবেন। স্যার, আমাদের বাসা গাজীপুর, জমির কন্ডিশন 70% ভালো। আচ্ছা, গাজীপুর, আচ্ছা ভালো। 70% ভালো, তাহলে তো খুবই ভালো। আপনি যে কোনো সবজি চাষ করেন, শুরু করেন। আপনি শুরু করলেই হবে রাজীব হাসান। আর আপনি আরো যদি ডিটেলস জানতে চান, তাহলে আপনার গাজীপুর, যোধপুরে কৃষি সম্প্রসারণ যে কর্মকর্তা আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি যদি আরো চান, আপনি গাজীপুর শালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের অনেক শিক্ষক আছেন, বা অনেকেই আহ, ওখানে গেলে আপনি যে, ওখানে থেকেও আপনি তথ্য পেতে পারেন। তবে আপনার কাছে যেটা সুবিধা হয়, আপনি তথ্য নিয়ে আরো ভালোভাবে আপনার বাগান শুরু করতে পারেন। মোহাম্মদ আলামিন বলছে, স্যার আমার বাজিকার পাখির একটা ছোট খামার ছিল, কিন্তু হঠাৎ করে পাখি মারা যাচ্ছে, এখন আমার কি করণীয় স্যার? আলামিন, আহ, আমি মনে হয় তোমার পাখিগুলো দেখছি কিছুটা ভিডিওতে, ছবিতে। তো হঠাৎ করে পাখি আসলে মারা তো এমনি এমনি যাবে না, তার পেছনে কোনো একটা কারণ আছে। আহ সেই কারণগুলো আগে ফাইন্ড আউট করতে হবে যে কেন মারা যাচ্ছে।
তো তাদের মাঝখানে যদি কোনো রোগের লক্ষণ থেকে থাকে সেই লক্ষণগুলা একটু অবজার্ভ করো। আর লক্ষণ যদি একদমই কিছুই না থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই তার খাবার যে খাওয়াও সেই খাবারের বিষয়টা দেখতে পারো, সেখানে কোনো ধরনের বিষক্রিয়া আছে কিনা। বা অনেক সময় হয় যে সাপের উপদ্রব বা ইঁদুরের উপদ্রব বা এই সকল কারণেও, মানে যেগুলো আমরা বলি যে প্রিডেটরের কারণে কিন্তু অনেক সময় এই যে ছোট পাখির খামার বা মুরগির খামারের সমস্যা হয়। তো এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে আলামিন। আর সেটা তুমি যদি না পারো সেক্ষেত্রে আমার মনে হয় একজন ভেটেরিনারিয়ানের বা একজন ডাক্তারের পরামর্শ বা একজন ডাক্তারের হেল্প নিতে পারো। এবং আমি আমি যেটুকু বলবো যে তুমি ইনবক্সে বা ফোনে আমাকে ফোন দিও। আমি আহ, মানে তোমার কাছে ডিটেলস শুনে আমি জানানোর চেষ্টা করব, বা বোঝার চেষ্টা করবো আসলে প্রবলেমটা কোথায়। অবশ্যই তুমি যোগাযোগ করবা। ওকে ওয়ালিদ হাসান স্যার, এই অবসর সময়ে ছোট করে যদি আমরা খামার গড়ে তুলি তাহলে কেমনে কিভাবে করলে ভালো হয় বললে আমাদের অনেক উপকার হবে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো। হ্যাঁ ওয়ালিদ হাসান, এটা একটা ভালো আইডিয়া। এবং এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে করোনাকালীন সময়ে যে সময়গুলো আমরা বা মানে অলসতায় কাটাচ্ছি, সেই সময়গুলো আমরা চাইলেই কাজে লাগাইতে পারি। এবং অনেকেই আমরা বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। সো এই যে আমাদের যে বিরক্ত ভাব, বোরিংনেস, এটাও আমরা কাটাইতে পারি। তার সাথে সাথে কিছু টাকা পয়সাও রোজগার হতে পারে। আমি সেটা নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ স্যার আপনার সাজেশন পেশ করার জন্য। হ্যাঁ রাজীব হাসান, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার সমস্যাগুলো শেয়ার করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এবং আপনার আপকামিং সবজি বাগানের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো। আর হচ্ছে যে সেই সবজি বাগানের কিছু সবজি আমরা পাবো সেটাও আমরা আশাবাদী। যাই হোক, আমাদের অন্যান্য দর্শকদের জ্ঞাতার্থে বলি, রাজীব হাসান হচ্ছে আমার বন্ধু মানুষ। আর বন্ধু মানুষ হওয়ার কারণেই হয়তো বা কিছু কথা বলছি যেটা খুব বেশি ইনফর্মাল টাইপের হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত আসলে। আহ আলামিন স্যার, সবুজ করে পায়খানা করছে আর তাদের পাখার নিচের দিকে ঝুলে যাচ্ছে তারপরে মারা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আরো কিছু একটু অবজার্ভ করতে হবে আলামিন। আমি তোমাকে পরে ফোন দিব অথবা তুমি আমাকে একটু পরে ফোন দিও। একটু আরেকটু ডিটেল জানতে হবে। হ্যাঁ, এটা অন্য কোনো কারণ না, এটা রোগের কারণে মারা যাচ্ছে। আরেকটা বিষয় আলামিন, তুমি কি তোমার পাখিগুলা কি কোনো ভ্যাকসিন করছিলা বা ভ্যাকসিন দেওয়া ছিল? এটা একটু জানাও, এটা একটু জানাও যে ভ্যাকসিন দিছিলে কিনা। ওয়ালিদ হাসানের কথায় আসি। ওয়ালিদ হাসান, হ্যাঁ আমরা যে কোনো ধরনের খামার শুরু করতে পারি। এখন খামার শুরু করার আগে যে জিনিসটা আমি বলি যে সেটা হচ্ছে যে তোমার ফ্যাসিলিটিস কেমন আছে তোমার বাসায়। আমার এটা যেহেতু ফ্যামিলি ফার্মিং, তোমার ফ্যামিলি ফার্মিং করতে গেলে তোমার বাসায় ফ্যাসিলিটিস কেমন, তোমার মানে পুঁজি, হ্যাঁ, তোমার যে ক্যাপিটাল কেমন, বিষয়গুলো মাথায় রেখে তোমাকে সিলেকশন করতে হবে। ঠিক আছে? এখন তুমি চাইতেছো ছাগল, ছাগল লালন পালন করবা, কিন্তু তোমার বাসায় ছাগল রাখার মতো এখন জায়গায় নাই, তাহলে তো ছাগল সিলেকশন করলে হবে না, বা আমি ছাগল সাজেস্ট করি। আবার তুমি হচ্ছে কবুতর লালন পালন করতে চাও, এখন তোমার বাসার মানুষ কবুতরের ঘোর বিরতি দিবেই না, সেক্ষেত্রে আমি তোমাকে কবুতর সাজেস্ট করলেও হবে না। সুতরাং তুমি কয়েকটা জিনিস ভেবে দেখো যে তোমার ক্যাপিটালটা কেমন, তোমার পরিবার কোনটাতে কমফোর্ট ফিল করে, এবং তুমি যেটা কোন সেটার বাজারটা কিরকম আছে, আশেপাশে বাজার আছে কিনা, বা সেই যে যে জিনিসটা করবা সেটার তোমার আহ, বিক্রির জায়গা আছে কিনা, সেই জিনিসটা প্রত্যেকটা। তবে আমি তোমাকে ইন জেনারেলি কিছু সাজেস্ট করতে পারি। আমাদের বর্তমান সময়ে যে জিনিসগুলা নতুন আসছে, অনেক ব্যাপক আগ্রহ তৈরি করছে, সেটার মধ্যে টার্কি। টার্কি টার্কি একটা খুবই নতুন জিনিস, এটা তুমি করতে পারো। তো তারপর যে গিনি ফাউল, তিতির আছে। তারপর ইদানিং হাঁসের কিছু জাত আছে, যেমন পেকিন নতুন, তারপরে মাস্কোভি করতে পারো, যেগুলা কিছুটা নতুন আমাদের আমাদের জন্য। তারপর পিজিয়ন হতে পারে, যদি তোমার ফ্যামিলি সেটা সাপোর্ট করে, পিজিয়ন ফার্মিং হতে পারে। এই জিনিসগুলো কিন্তু স্মল স্কেলে করে আমরা কিন্তু ভালো রিটার্ন নিতে পারি। তারপর আরেকটা হতে পারে গোট, গাড়ল ও শিপ, এগুলোও কিন্তু হতে পারে। সো তারপর চিকেন 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 হতে পারে। তো আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম যে জিনিসটা বা যে বা যে এনিমেলটা বা যেইটাই
তোমার ফ্যামিলি কন্ডিশন বা তোমার ক্রাইটেরিয়া গুলোর সাথে মিলে যায়, সেই সেই অনুসারে তুমি সিলেক্ট করতে পারো এবং শুরু করতে পারো। এবং অবশ্যই যেটাই শুরু করো সেটা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে শুরু করবে। এবং আমি জানি ওয়ালিদ সহ তোমরা যারা আছো তোমরা অনেকটাই জানো, বা আমি তোমাদের নানা সময় পড়ানোর সময় বোঝানোর মানে জানানোর চেষ্টা করছি, কতটুকু জানাতে পারছি আমি জানি না, বাট আমি চেষ্টা করতাম সেইটুকু নিজের মানে ওই জ্ঞানটুকু কাজে লাগাবে। এবং কোনো বিষয়ে যদি মনে হয় কনফিউশন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আহ যে কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পড়া শুরু করো। বেস্ট অফ লাক ফর ইউর ফার্মিং আর ফর ইউর আপকামিং ফার্ম। থ্যাংক ইউ ওয়ালিদ আমাদের সাথে যুক্ত হয়ে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আমি আপনাকে এখন কল দেবো। ওকে আলামিন, সেটাই সবচেয়ে ভালো হবে। আমরা বিস্তারিত জেনে পরে আহ জানানোর চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো আসলে প্রবলেমটা কোথায়। ভাবে বললাম স্যার, স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের তো তেমন মূলধন থাকে না, সেই ক্ষেত্রে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কোনোভাবে সহায়তা করতে পারে কিনা এবং এই সম্পর্কে জানা কিছু বলতেন। আসলে মাহবুব, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা করে সেটা হচ্ছে, আমি জানি না, আমি আমার এ পর্যন্ত যতটা জানি আমি যে সেটুকু শেয়ার করছি। এরপরে উপজেলায় নতুন কিছু যুক্ত হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এ পর্যন্ত যতটুকু জানি সেটা হচ্ছে যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তোমাকে টেকনোলজি দিয়ে হেল্প করতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের টেকনোলজি, তারপর হতে পারে আহ, বিভিন্ন ধরনের পরামর্শ, তারপর হচ্ছে চিকিৎসা সুবিধা, ভ্যাকসিনেশন সুবিধা, এই বিষয়গুলো নিয়ে তোমার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর হেল্প করে। কিন্তু আর্থিক কোনো বিষয়ে আমার মনে হয় না উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এ নিয়ে কোনো কাজ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অনেক সময় তোমার ট্রেনিং এর ব্যবস্থা করে, এবং ট্রেনিং এর সাথে সেখানে হয়তো বা যে একটি বাড়ি একটি খামার প্রকল্প বা এরকম কিছু প্রকল্পের আওতায় হয়তো বা তারা কিছু ফিনান্সিয়াল বিষয় নিয়ে কথা বলে, সেটা হতে পারে। কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর এটা কিছু করবে না। আরেকটা সেটা হতে পারে যে সেটা তোমার ইদানিং প্রত্যেকটা ব্যাংক, কৃষি ব্যাংক থেকে শুরু করে অনেক ব্যাংকেই যারা তোমার এসএমই লোন বলে যেটা বলে, যে যারা উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিন্তু ঋণ সুবিধা আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটা ভালো প্রপোজাল তৈরি করতে পারো, প্রপোজাল তৈরি করে নিয়ে যদি সে যাইতে পারো, সেই ক্ষেত্রে তুমি হয়তো বা পাবা। তবে শুধুমাত্র প্রাণী সম্পদ অধিদপ্তরে মনে হয় এখন পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা চালু নাই আমি যতটা জানি আসলে। মাহবুব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা সামনে আনার জন্য ধন্যবাদ। এবং আমি আমি এটা বলবো যে স্টুডেন্টরা যারা, তোমরা যারা আছো স্টুডেন্ট আছো, তোমাদের তো পকেট খরচে অনেক টাকা খরচ হয়, সেই খরচের টাকা থেকেই তুমি এক কবুতর পারলে একটা দুটো কবুতর দিয়ে শুরু করো না, টার্কি লালন পালন করে একটা দুটো টার্কি দিয়ে শুরু করো না, একটা দুটো গোট দিয়ে শুরু করো, দেখবা এটা আস্তে আস্তে বাড়বে। দ্যাটস দ্য স্টার্টিং। এবং বেস্ট অফ লাক। আর তোমাদের মতো উদ্যমী এবং তোমাদের মতো যে কি বলবো, যে ক্রিয়েটিভ থিঙ্কার যারা আছে, অবভিয়াসলি তোমরা ফিউচারে অনেক ভালো করবা। এবং আপনারা যারা এরকম নতুন চিন্তাধারা নিয়ে সামনে আগাইতে চান, সবার জন্য শুভকামনা। আহ আপনারা সবাই মিলে আমাদের প্রাণী সম্পদ যে সেক্টরটা আছে, আমাদের কৃষির যে সেক্টরটা আছে, সবাই আপনাদের ইফোর্ট দেন। আপনাদের ইফোর্ট অলরেডি আছে এবং আরো ভালোভাবে ইফোর্ট দিলে আমরা যারা কৃষিবিদ আছি, আমরা কৃষির অনেক কিছু জানি, আমরা জানা অবস্থায় যদি আমরা এই ফার্মিং গুলা করি, তাহলে আমাদের ফার্মিং আরো বেশি সামনে আগাবে, আমাদের প্রোডাকশন আরো বেশি কয়েক গুণে বেড়ে যাবে। ধন্যবাদ ওয়ালিদ, রবিন, মাহবুব, আলামিন, তারপর মুস্তাফিজুর রহমান শুভ, মোহাম্মদ আলী জিন্না, রাজীব, শাফিন, তারপর লাবিব, তারপর আরো যুক্ত ছিলেন সৌরভ মাহমুদ, জাহিদা আবেদিন মিষ্টি, তারপর তারপর ছিল হচ্ছে হাসান হাসান হাসানুল হক ইমন, সুখার দুদায়েব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং যুক্ত থেকে আমাদের আলোচনাটাকে অনেক বেশি তথ্যবহুল করে তোলার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা আর বেশি লেংদি না করি। অনেক বেশি দীর্ঘ হয়ে গেছে আমাদের আলোচনা, অনেকে হয়তো বা বিরক্ত বোধ করছেন। আর
যাই হোক, এতটুকু সময় ছিলেন, তাতে আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর পরবর্তী লাইভে বা পরবর্তী প্রোগ্রামে বা পরবর্তী আলোচনায় আপনাদেরকে আমরা আবারও পাবো, এবং আরো অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবো, এবং আরো কিছু বিষয় জানানোর চেষ্টা করব বা জানাতে পারবো, সেটাও আমি প্রত্যাশা রাখি। তো তো মনে হয় আমরা শেষ করতে পারি। আসলে লাস্টের দিকে যে কমেন্টে খালিদ হাসান রবিন, আসলে আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র রবিন তোমার নামটা দেখাচ্ছে, এবং লাস্টে আরেকটা নাম আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মোহাম্মদ মুর্শিদুর রহমান হীরা। হীরা, আপনার আপনার কমেন্টটাও দেখতে পাচ্ছি না, আমি শুধু নামটা শো করছে। যা হোক, আমি জানি না এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা। আহ রবিন, হ্যাঁ রবিন, আসলে দেখা যাচ্ছে না তুমি আসলে কি লিখছো। আর এখানে আমি যে একেও বলি যে আহ, মোহাম্মদ মুর্শিদুর রহমান হীরা, এটাও কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, যেমন ওয়ালিদ হাসান আমাদেরকে বলছেন যে ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। তারপর মাহবুব হাসান যে কথাটা বলছিলেন যে স্যার স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের তো তেমন মূলধন থাকে না, সেই ক্ষেত্রে উপজেলা, সেইটা, সেই বিষয়টা মাহবুব শেয়ার করছিল। আমি প্রত্যেকের কমেন্টে একটু করে দেখানোর চেষ্টা করছি, এবং শেষ এটা দেখিয়ে আমরা শেষ করব। সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিনের কমেন্ট একটু আমরা দেখি। ধন্যবাদ স্যার, আমি আপনাকে একসময় কল দিব। আমাদের সাথে আরো যুক্ত ছিলেন আমাদের আমার বন্ধু রাজীব হাসান। রাজীব হাসানের বাগানের জন্য শুভ কামনা থাকলো। তারপর আমাদের সাথে যুক্ত ছিলেন ওয়ালিদ হাসান। ওয়ালিদ হাসানের জন্য শুভ কামনা থাকলো। তারপর মুস্তাফিজুর রহমান শুভ। মুস্তাফিজুর রহমান শুভ সাপের সমস্যা নিয়ে আছে, তার বাগানের অন্তরায় হয়ে দাঁড়াইছে, তো তার জন্য থাকলো। তারপর আমাদের একজন সফল খামারি বলতে পারি আজকে, মোহাম্মদ আলী জিন্না। জিন্না আমাদের সাথে ছিল, জিন্নার জন্য অনেক অনেক শুভকামনা। তারপর আরেকজন শাফিন, শাফিন ছিল আমাদের সাথে, আশা করি শাফিন এখনো আছে। তো শাফিনের মতামত। তারপর সাথে ছিল, শুরু থেকে সাথে ছিল রায়ান লাবিব। রায়ান লাবিব, তার সাথে ছিল হচ্ছে খালিদ হাসান রবিন, এবং আরো সাথে ছিল আমাদের আহ সৌরভ মাহমুদ ছিল। সৌরভ মাহমুদ সবসময় খুব ভালো ভালো প্রশ্ন করে, আমাদের আগের লাইফেও আমরা সৌরভ মাহমুদকে সাথে পাইছিলাম। এবং আমাদের সাথে আরো ছিলেন জাহিদা আবেদিন মিষ্টি। জাহিদা আবেদিন মিষ্টি ছিল আমাদের সাথে। তার সাথে ছিল হচ্ছে হাসানুল হক ইমন। হাসানুল হক ইমন ছিল আমাদের সাথে, হাসানুল ইমনকে দেখি। তার সাথে ছিল আমাদের আরেকজন ভেটেনারিয়ান, জোখার দুদায়েব। জোখার দুদায়েব ছিল আমাদের সাথে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সাথে আছেন, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। এবং আচ্ছা, শেষের দিকে আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন, ফাতেমা খাতুনকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং ফাতেমা খাতুন হয়তো অনেক সময় ধরেই আমাদের সাথে ছিলেন। এবং ফাতেমা খাতুন যেটা বলছে যে স্টিকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না স্যার, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা, সেই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না। ধন্যবাদ ফাতেমা, এই বিষয়টা আমি আসলে জানতাম না। আহ হ্যাঁ, পরে রবিন ও খালিদ হাসান, রবিনও সেটাই বলার চেষ্টা করছে যে ভালোবাসা আমার একটা স্টিকার পাঠিয়েছি। আচ্ছা, স্টিকারের জন্যই হয়তো বা আমি পাইনি। তবে তোমাদের এবং আমার যা সিনিয়র আছেন, আপনাদের সকলের ভালোবাসা যে সাথে আছে, সেটা আমি জানি। সেই ভালোবাসা আমার স্টিকার দেখা যাক আর না যাক। ধন্যবাদ মোহাম্মদ মুর্শিদুর রহমান হীরা, তারপর ফাতিমা, এবং খালিদ হাসান রবিন। এবং সর্বশেষে আমি যে ধন্যবাদটা পাইছি, সেটা পেয়ে আমি তো অনেকটাই ধন্য হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার, কি বলবো, যে খুবই ফেভারিট একজন অ্যাক্টর, এবং তার অভিনয় মানে যত দেখি তত আরো দেখতেই ইচ্ছে করে। কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে যে দেখার বেশি সুযোগ পাই না। সে আর কেউ না, সে হচ্ছে আমার পনেরোতম ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, কুশল কুমার।
কুশল, কুশল ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ কুশল, তুমি যে এতক্ষণ ধরে ছিলা এখানে, সেজন্য ধন্যবাদ। তুমি তো ক্লাসেও, তোমার ভিডিওতে যেটা দেখছি, ক্লাসে মিউট করে তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলো না। যাই হোক, এটা জাস্ট এমনি ফান করার জন্য। তোমার সেই অভিনয়টা চমৎকার ছিল, খুবই চমৎকার ছিল, এবং তুমি খুবই চমৎকার অভিনয় করো। তো ধন্যবাদ কুশল আমাদের সাথে থাকার জন্য। এবং আমার মনে হয় আর তেমন কেউ নাই, এবং অনেক রাতও হতে যাচ্ছে। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি আমি আবারও একটু বলবো, তোমরা টেকনিক্যাল স্টুডেন্ট, টেকনিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, তোমরা কারিগরি অনেক কিছু জানো, অনেক কিছু শিখেছো, এবং ভবিষ্যতে আরো কিছু অনেক কিছু শিখবা। যেটা জানো, যতটুকু জানো, সেই জানা জিনিসটা তুমি তোমার আশেপাশের মানুষজনের মাঝখানে ছড়াও। এটা আমি মনে করি আমাদের এবং তোমাদের সকলের নৈতিক দায়িত্ব, এবং এটা আমি মনে করি আমাদের সোসাইটির প্রতি, আমাদের দেশের প্রতি এটা আমাদের দায়বদ্ধতা। এবং এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সর্বদাই সচেষ্ট থাকব। আমরা যতটুকু জানি সেই জানা তথ্যগুলা আমাদের আশেপাশে যে কৃষক আছেন, আশেপাশে যে ফার্মার আছেন, আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, তাদের সকলকে জানানো। আমাদের এই ছোট্ট একটা তথ্যের জন্য তারা কিন্তু নানাভাবে উপকৃত হতে পারে, তাদের প্রোডাকশন বাড়তে পারে, তাদের আয়ের একমাত্র এনিমেলটা ভালো থাকবে, তাদের আয়ের একমাত্র গাছপালাগুলো ভালো থাকবে। তো এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা বা ভিউ শেয়ারিং, এখানে আমি বলবো ভিউ শেয়ারিং, আসলে আলোচনা করার মতো বয়স আমাদের মনে হয়, মানে আমারও হয় না, আসলে অত অভিজ্ঞ না আমি। তবে আমি যতটুকু জানি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি, এবং আপনাদের পাশে পেলে আমি ফিউচারে সেটা চেষ্টা করব। এবং ততক্ষণ আমরা সবাই ভালো থাকি, আমাদের দায়িত্বগুলো পালন করি। আমি আবারও বলি, আমাদের প্রথম কাজ, আমার যারা ছাত্রছাত্রী আছো এবং আমার যারা ছোট ভাইয়েরা আছো, উম, প্রথম হচ্ছে পড়াশোনা করা, এবং তার সাথে অর্জিত জ্ঞানগুলো, যেহেতু এলাকায় আছো এবং যে এলাকার মানুষের মাঝখানে, সেই জ্ঞানগুলো, টেকনিক্যাল জ্ঞানগুলো স্প্রেড করা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সবাই অনেক বেশি ভালো থাকবা। এবং ওভারঅল আমি শেষে আবারও বলি যে এখানে হয়তো বা অনেক আমার সিনিয়র অনেকে থাকতে পারে, তবে কমেন্ট সেকশনে সবাই আমার জুনিয়র ছিল, আমার ছাত্রছাত্রী ছিল, সেখানে অনেক সময় আমি তুমি শব্দটা বেশি ব্যবহার করছি। কিন্তু লাইভে যদি আমার কোনো সিনিয়র থেকে থাকেন, তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি যে আমি সবসময় তুমি শব্দটা ব্যবহার করছি, এজন্য আমি সরি। আর শেষমেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করে এবং আপনাদের মানে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।